আচ্ছা, এই প্রেজেন্টেশনটা সম্পর্কে আমি আগেও দিয়েছি, তারপরেও প্রথম ক্লাসে অনেকে হয়তো জানে না আমার সম্পর্কে বা আমাদের কোর্স মডিউল সম্পর্কে। এই সম্পর্কে আমি একটু আপনাদেরকে আরেকবার জানাবো। অনেকের আবার বিরক্ত লাগতে পারে যে একই কথা আরেকবার বলছে। আমার সম্পর্কে জানাটা আপনাদের জরুরি। আচ্ছা, আমি একদম সংক্ষেপে বলবো, কারণ আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে হবে। আমি গত 4 বছর যাবৎ এই ফ্রিল্যান্সিংয়ের সাথে আছি। আমার কাজ শেখাটা শুরু হয়েছিল 2020 সালে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে, মানে সরকারি একটা প্রজেক্ট থেকে। এরপর ওই প্রজেক্ট থেকে শেখার পরে, বেসিকটা শেখার পরে বাকিটা আমি ইউটিউব দেখে, বা আপনারা যখন একটা পর্যায়ে চলে যাবেন তখন নিজেকে ডেভেলপ করতে পারবেন। ইউটিউব দেখে হোক, গুগল থেকে হোক, যে কোনোভাবে বিভিন্ন জায়গা থেকে রিসোর্স কালেক্ট করে। আমার কথা কি পিছন থেকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা, তো ওই প্রকল্প থেকে আমি আমাদের ব্যাচের ভিতরে ফার্স্ট হয়েছিলাম, যার কারণে ল্যাপটপ পেয়েছিলাম। তারপর সার্টিফিকেট পাওয়া হয়েছিল 2023 সালে। এটা হচ্ছে আমার শেখা। আর আমার মোটামুটি এই গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আমার যেটা করা হয়, একটা কোম্পানি ব্র্যান্ডিং করার জন্য যেগুলো দরকার হয়, যেমন লোগো, বিজনেস কার্ড, ব্যানার, পোস্টার, এই রিলেটেড ডিজাইনগুলো প্রয়োজন হয়। একটা বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো থাকে ওইগুলো আমরা ডিজাইন করে দিয়ে থাকি। তো আমি আপনাদেরকে এই কমপ্লিট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শেখাবো। আচ্ছা, ফ্রিল্যান্সিং কি এক কথায় কে বলতে পারবে এখানে? একদম ছোট করে কেউ বলতে পারবেন? হ্যাঁ বলেন তো। হ্যাঁ, মুক্ত পেশা মানে আমাদের কোনো ধরাবাঁধা নিয়মের ভিতরে বা কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে বা চাকরি করার মতো ওরকম কোনোই না। এটা আমরা নিজেদের বাসায় বসেই, যখন আমাদের স্কিলটা ডেভেলপ হয়ে যাবে, বাসায় বসেই ইন্টারনেটের মাধ্যমে আমরা বাইরের দেশের কান্ট্রির মানুষের কাজ কমপ্লিট করে দিয়ে আমরা অর্থ উপার্জন করতে পারবো। আচ্ছা, তো আমার মনে হয় আমাদের পরিচয় পর্বটা এখন নেওয়া উচিত হবে। প্রথম দিন। আচ্ছা, ওই পিছনে মনির। আচ্ছা বল। আচ্ছা, আমার মনে হয় আমাদের প্রথম দিন পরিচয় পর্বটা নেওয়া উচিত হবে। ভাই আপনি আপনার থেকে শুরু করেন। আপনি না, দাঁড়িয়ে বলবেন নাম, পড়াশোনা আর ঠিকানা, অ্যাড্রেস। আমি মাওনা শেষ করছি এবং মুক্তি করছি ঢাকা সুন্দরাম থেকে, এবং তাফসির করছি হচ্ছে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে। আচ্ছা, আমি আমার শিক্ষকদের দায়িত্বে আছি ফাইলাম। আচ্ছা আচ্ছা, আমার বাসা হচ্ছে সাতক্ষীরার সামনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নাম বলতে হবে, এত লজ্জা পেলে হবে না। নাম বলবা। হ্যাঁ, নাম। হ্যাঁ, ফার্স্ট ইয়ার। আচ্ছা, এই তো সুন্দর। রাফি। নদী পার। আচ্ছা আপু, আপনি বলেন। জোরে বলেন, সবাই শুনবে আপনাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। আচ্ছা, ভাই দেখি জোরে বলতে হবে। আমি অভিজিৎ দাস, আমি যশোর এমএন কলেজে সেকেন্ড ইয়ার করছি। হ্যাঁ। আমার বাসার কাছে গাড়ি আছে। আচ্ছা ভাই। মোহাম্মদ আলাদিন, আমার আপনার আচ্ছা ভাই। এবং মেয়াদুল রহমান, পড়াশোনা করছি ইসলামিক কলেজে ইসলামিক ইতিহাসে। আর এই মেয়াদুল্লাহ হরিণাকুণ্ড। আচ্ছা। আচ্ছা, আপনি। আচ্ছা আপু, আপনি বলেন।
আমরা মনে হয় আপনি কিছু বলবেন? আমি মোহাম্মদ আবুল আলী, আমি আপনাদের এই জায়গায় বলবো হুম, আমাদের বলেন আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা এখন শুরু করতে পারি, মানে এই বিষয়টা আমার মনে হলো যে আপনাদের পরিচয় পর্বটা হওয়া উচিত। আচ্ছা, আমরা সবাই জানি ফ্রিল্যান্সিংটা কি, আমাদের কোনো একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপ করতে হবে। আমরা শিখবো সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্সের ভিতরে অনেক ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে। তো আমরা এর ভিতরে কিছু নিশ, মানে কিছু নিশ বলতে একটা স্পেসিফিক একটা ক্যাটাগরি, যেমন হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, মানে লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার, এই রিলেটেড ডিজাইনগুলো শিখবো। তো ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায় এই সম্পর্কে যদি আমি একটু বলি, আপনাদের অনেকের আমি মনে হয় ইন্ডিভিজুয়ালভাবে বলছি, পার্সোনালভাবে, তো তারপরে কারণ সবার উদ্দেশ্যে আমি সেটা বলবো, কারণ আপনাদের লক্ষ্যটা কি এটা যদি ক্লিয়ার না হয় তাহলে আসলে আমরা ই করতে পারবো না। ওকে, আমরা ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অনেকগুলো আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com। তো এর ভিতরে ফাইবারটা জনপ্রিয়, আপওয়ার্ক আছে, freelancer.com আছে। তো আমি ফাইবার দিয়ে আপনাদেরকে একটু উদাহরণ দিই আসলে, যেটা বলছিলাম যে ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায়। আর এর আরেকটা প্রশ্ন ছিল যে হচ্ছে আমরা যা শিখবো তার মার্কেট প্লেসে চাহিদা কেমন। আমরা আসলে যেটা শিখতে চাচ্ছি, মানে যাচ্ছি, সেটার আসলে কি মার্কেটে চাহিদা আছে কি না এটা তো আমাদের জানা জরুরি, তাই না? এত কষ্ট করে আমরা শিখবো, সেটা কেমন মার্কেটের চাহিদা আছে, আসলে কাজ পাওয়া যায় কি না এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আমাদের থাকতে হবে, তা না হলে আমরা হতাশ হয়ে যাব। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে এগুলো হচ্ছে ক্যাটাগরি। যেমন গ্রাফিক্সের উপরে আমার মাউসের কার্সরটা রাখাতে এই যে এক একটা দেখতে পাচ্ছেন, যেমন লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, এগুলো সব সাব ক্যাটাগরি। গ্রাফিক্সের আন্ডারে সব হচ্ছে সাব ক্যাটাগরি। তো এখানে একটু 1 মিনিট, আচ্ছা কেউ কি ল্যাপটপ এনেছেন? আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন, এর যে কোনো একটার উপরে যদি আমরা স্কিল মানে এক্সপার্ট হতে পারি, সেক্ষেত্রে আমরা এখান থেকে ভালো মতো আর্নিং করতে পারবো। আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই, আমি যদি একটা সাব ক্যাটাগরি লোগো ডিজাইনের ভিতরে একটা ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এখানে 1,80,000 হচ্ছে, এগুলোকে ফাইবারের ভাষা বলা হচ্ছে গিগ। আমরা সোজা বাংলায় যদি এটাকে আখ্যায়িত করি, এটা বলা যেতে পারে একটা প্রেজেন্টেশন।
আপনি যে বিষয়ে দক্ষতা অর্জন করবেন ওইটার একটা প্রমাণ, মানে মানুষের সামনে তুলে ধরছেন যে আমি এটা পারি, এরকম কিছু। যেমন ইমেজ আকারে বলছে যে আমি এই ধরনের ডিজাইন করি, এখানে এই যে একটা টাইটেল, আই উইল ক্রিয়েট এ মিনিমালিস্ট লোগো ডিজাইন ফর ইউর বিজনেস, তোমার বিজনেসের জন্য আমি মিনিমালিস্ট লোগো ডিজাইন করতে পারবো, এরকম কিছু একটা। তো এটা যদি আমি একটা ক্লিক করি তাহলে ওর ফুল প্রেজেন্টেশনটা বোঝা যাবে, মানে ফ্রিল্যান্সিংয়ের মূল কনসেপ্টটা আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, দেখেন এখানে অবশ্যই সে আগে একটা স্কিল ডেভেলপ করছে, সেটা হচ্ছে লোগো ডিজাইন। এখানে এসে সে একটা সুন্দর করে প্রেজেন্টেশন রেডি করছে যে এই ধরনের লোগো ডিজাইন সে করে। এরপর এখানে প্রাইস লিস্টিং করছে, বেসিক প্যাকেজ $25, স্ট্যান্ডার্ড প্যাকেজ 95, প্রিমিয়াম প্যাকেজ $150। তো তারপর এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন বলতে কি অ্যাবাউট দিস গিগ, মানে একটা বায়ারকে কনভিন্স করার জন্য যেসব কথা বলতে হয় এখানে সে লিখেছে। আচ্ছা, আমরা এটা অবশ্যই বিশ্লেষণ করব। আচ্ছা, ওটা হয়নি রাজুতি, ওখানে যে বস, যদি প্রবলেম হয় ওটা আপাতত লাগছে না। আচ্ছা, এখন এখানে এই ধরনের আমি একটু আপনাদের দেখাই কীভাবে এগুলো এই ধরনের লোগো ডিজাইন করে, এই যে এই ধরনের ডিজাইন করে, এই ধরনের ডিজাইন, এগুলো হচ্ছে প্রেজেন্টেশনে রাখছে। এখন দেখেন এর কমপ্লিট হওয়া কাজগুলো আমরা একটু যদি দেখি, যেমন এই একটা কাজ সে কমপ্লিট করছে 5 ঘন্টা আগে, অ্যাবাউট 5 আওয়ার্স এই কাজটা। তারপর এই কাজটা সে কমপ্লিট করছে 22 ঘন্টা আগে, এই কাজটা সে একদিন আগে কমপ্লিট করছে। তো এই ধরনের ডিজাইন আমরা শিখব, আচ্ছা, আমরা একটু এস্টিমেট করি বা ক্যালকুলেশন করি যে এখানে আসলে এর কেমন আর্নিং হচ্ছে বা কেমন অপরচুনিটি আছে এই মার্কেট প্লেসে। তো এখানে একটু খেয়াল করেন, এর 11টা কাজ রানিং রয়েছে। আমার রাইট নাও এখন আমার হচ্ছে 2টা কাজ রানিং রয়েছে। আমি যদি একটু আমার কাজগুলো একটু দেখাই তাহলে আপনাদের ক্লিয়ার কাট বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, ওই যে চলে এসছে ভাই, একটু সাইড দেন। আচ্ছা, একটু আগে আমি অন্যদেরটা দেখাচ্ছিলাম, এখন আমি আমার প্রোফাইলটা দেখাই। এখানে ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে আসলে আপনাদেরকে আর কি ক্লিয়ার কাট বোঝাতে পারবো আসলে আমরা আসলে কীভাবে কাজগুলো করে থাকি। এখানে ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে আর্নিং ইন জুলাই $268, আর এখানে আমার 2টা কাজ রানিং রয়েছে $95। তো আমরা $1 বাংলাদেশ ব্যাংকে যদি আমরা উইথড্র করি সেক্ষেত্রে 110 টাকা 11 টাকা করে পাই পার ডলারে। এখানে আমরা যদি একটু হিসাব করি, এখানে মোটামুটি 27-28 হাজার টাকা মতো আমার অলরেডি এই মাসে আর্নিং হয়ে গেছে। মাসের কেবল আজকে 15 তারিখ, তাই না? 27-28 হাজার টাকা ইনকাম হয়ে গেছে। আবার 2টা কাজ আমার রানিং রয়েছে। এই 2টা কাজ কমপ্লিট করলে আমি মোটামুটি $80 মতো পাবো। তো এখানে মোটামুটি 8,000, তো 35-37 হাজার টাকা মতো এই মাসে আমার ইনকাম হয়ে গেছে। এটা কিনা আমি এই 37,000 বা 35,000 যাই বলেন, এটা করতে আমার কতটুকু এফোর্ট দিতে হয়েছে, এটা যদি আপনাদের প্রশ্ন হয়, আমার একটা কাজ কমপ্লিট করতে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে সর্বোচ্চ। এমনও কাজ আছে দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিটও লাগে। গতদিন আমার পেজে যে ভিডিওটা ছাড়া ছিল ওইটা দেখলে আপনাদের হয়তো একটু আইডিয়া হয়েছিল যে একটা কাজ করতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। এরকম যদি আমি এখানে দেখেন 2টা কাজে মোটামুটি 8,000 টাকা হচ্ছে, তো এখানে 6 ঘন্টা আমি 5 ঘন্টা ধরলাম। এরকম অ্যাভারেজে আপনি যদি আমার 40,000 টাকা ইনকাম করতে মোটামুটি 15 থেকে 20 ঘন্টা এফোর্ট দিতে হয়েছে।
15-20 ঘন্টা এফোর্ট দিয়ে এই যে একটা আর্নিং, এটা কিন্তু একটা স্বপ্নের মতো বলা যায়। আপনি যে কোনো জায়গায় যে কোনো জব করতে যাবেন, আপনি হাইলি এডুকেটেড হয়ে গেলেও আপনার ওই 6 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করাই লাগবে। সেই জায়গায় এখানে আপনি আপনার বাসায় থেকে, আপনার স্কিল ডেভেলপ হয়ে গেলে আপনি বাসায় থেকে আপনি নিজের মতো করে, একটা কাজ আসে 2 দিন 3 দিন টাইম থাকে, একটা কাজ আসলে 2 দিন 3 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত টাইম নেওয়া যায়। ওর ভিতরে আপনি যে কোনো টাইম কাজ করতে পারবেন। আরেকটা মানুষের ভিতরে ভুল কনসেপ্ট আছে যে মনে করে যে ফ্রিল্যান্সিং মানে রাত জাগতে হবে, এটা ভুল ধারণা। আমি একটা কাজ বুঝে নিতে পারলে ওইটা 2-3 দিনের ভিতরে যে কোনো টাইম, সকাল হোক বিকেল হোক, যে কোনো টাইম আমি কাজটা কমপ্লিট করে দিতে পারবো। বিষয়টা এমন। তো এখানে আমরা যা শিখবো তা মার্কেট প্লেসের চাহিদা সম্পর্কে বলছিলাম। দেখেন, আমি এখানে আমার প্রোফাইলটা একটু আগে দেখালাম যে আমার 2টা কাজ রানিং রয়েছে, এতে আমার 7-8 হাজার টাকা রানিং রয়েছে। এখন আমি অন্যদের ডিজাইন দেখাবো, অন্যদের কত কাজ রানিং রয়েছে, ওরা কীরকম ইনকাম করছে, মার্কেটটা আমরা একটু যাচাই করবো, ঠিক আছে? তো দেখেন, আমি এখানে ফার্স্ট পেজে দেখা যাচ্ছে এর 11টা কাজ রানিং, এর হচ্ছে 7টা কাজ রানিং, আর এইটা দেখেন 502টা কাজ রানিং। এটা কোনো রূপকথার গল্প না। আমি যদি একটা ক্লিক করি, যদিও এ অনেক দিন ধরে আছে টপ রেটেড সেলার, এর নামের উপরে ক্লিক করলে দেখা যাবে এর বাসা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। এই যে Hi, কেউ একজন my name is ফ্রিল্যান্সার, Sam. গ্রাফিক্স I am ডিজাইনার a passionate graphic প্লাস designer ফ্রিল্যান্সার। তো based in ইনি UAE and India. দুবাইতে থাকে, ইউনাইটেড My আরব আমিরাত specialization মানে তো is দুবাই, তাই না? in logo design. তো উনার এই পর্যন্ত 66,000 রিভিউ রয়েছে। মোটামুটি আমরা ধরতে পারি 70-80 হাজার কাজ সে কমপ্লিট করছে। সবাই তো আর রিভিউ দেয় না, তাই না, একটা কাজ কমপ্লিট হইলে। তো বিষয়টা হচ্ছে এটা দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন এখানে কত পরিমাণ কাজ হতে পারে, মানে চাহিদা কেমন। বিদেশে একটা চায়ের দোকান দিলেও তারা লোগো ডিজাইন করায়, ব্যানার ডিজাইন করায়, আর ওদের মনে হতে পারে একটা লোগোর উপরে তাদের বাজেট কত হতে পারে। দেখেন ভাই, এখানে একদম কমসে কম হলেও $15, মানে এটা কমপ্লিট করলে আমরা $12 পাবো, 1200 টাকা। এই একটা কাজ কমপ্লিট করতে বেশি সময় লাগে না, 2 ঘন্টা সর্বোচ্চ, 3 ঘন্টা সর্বোচ্চ, এরকম। তো বিষয়টা হচ্ছে এই স্কিল ডেভেলপ করতে আপনাদের অনেকটা সময় লাগবে। এই 6 মাসের দীর্ঘ একটা জার্নি আপনাদের পার করতে হবে। তো এটা করতে পারলে পরে কাজগুলো সহজ হবে। তো অনেকে এখানে ধৈর্য হারিয়ে ফেলবেন, আমি শিওর। আমি অলরেডি 2টা ব্যাচ রানিং করছি। ওই 2টা ব্যাচে অনেকেই মানে এখন 14-15 জন আসে, 4-5 জন অলরেডি এই 2 মাসের ভিতরে গায়েব। ধৈর্য রাখাটা অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা দেখেন, ও এই ধরনের কাজ করে, এই ধরনের ডিজাইন করে। আমার ব্যাচ 1-এর স্টুডেন্টরা এখন অলরেডি এই ধরনের ডিজাইন করতে পারছে, মানে তাদের ক্লাস হয়েছে মনে হয় মেবি 24টা ক্লাস হয়েছে, মানে 2 মাস মতো হয়েছে ক্লাস। তো 2 মাসের ভিতরে তারা এই ধরনের ডিজাইন করতে পারছে। আমি ওদের আরও 1 মাস এই ধরনের ডিজাইন শেখাবো। আর যেহেতু শুরুটা একটু ধীরে ধীরে হয়, আমি তো একদম বেসিক থেকে শেখানো শুরু করব। মানে এখানে আমি ভেবে নিব কেউ কম্পিউটার চালাতে পারেন না, কে কতটুকু পারেন না পারেন ওটা আমি ভাববো না, আমি একদম মাউস ধরা থেকে শুরু করব। তো এই হচ্ছে বিষয়। এখন মার্কেট প্লেসে প্রচুর চাহিদা, আমি একটু দেখাই। দেখেন এর 500 কাজ রানিং, এর 8টা কাজ রানিং, এর 98টা, এর 21টা, এরকম যদি 5-10টা পেজেও চলে যায় তাও দেখতে পারবেন। আচ্ছা, আমি অ্যাভারেজে এর 53টা কাজ রানিং, এর কাজটা আমি একটু যদি ওপেন করি, দেখেন আমি একটু ক্যালকুলেশন করব। এর 53টা কাজ রানিং, আমি ধরলাম 50টা কাজ রানিং। এর বেসিক প্যাকেজ $25, স্ট্যান্ডার্ড $95, আর প্রিমিয়াম $150। এখন বেশিরভাগ সময় বাইরেরা প্রিমিয়াম প্যাকেজটাই অর্ডার করে। প্রিমিয়াম প্যাকেজ বলতে কি বোঝায়, এখানে দেখেন বেসিক প্যাকেজে সে 2টা কনসেপ্ট দিবে। মানে যখন একটা বায়ার এসে ওকে লোগো ডিজাইন করতে বলবে, সে 2টা ভেরিয়েন্ট করে উপস্থাপন করবে, মানে 2টা আলাদা, একই লোগো 2 রকমভাবে তার সামনে প্রেজেন্টেশন করবে। এতে করে যে কোনো একটা সে বায়ার চুজ করে নেবে। যেমন আমার একটা রানিং কাজ দেখায় আপনাদের, এই যে আজকে এটা কমপ্লিট করলাম, ইনার আজকে কথাগুলো একটু দেখায়। সবগুলো কম্পিউটার চলছে, এই জন্য নেট কানেকশন একদম স্লো হয়ে গেছে। ওপেন হয়েছে একটু পরে। এক মিনিট।
করবে। আচ্ছা, এটা একটু পরে দেখাই। যেটা বলছিলাম যে দুইটা কনসেপ্ট মানে দুইটা ভেরিয়েন্ট তার সামনে উপস্থাপন করবে। এর জন্য মানে সবার বাজেট তো আর একরকম হয় না, সবার বাজেট তো একরকম হয় না। এর জন্য সব ধরনের বায়ারকে টার্গেট করে এই 3টা প্যাকেজ করা হয়। স্ট্যান্ডার্ড হচ্ছে $95, সে এখানে দুইটা কনসেপ্ট দিবে, কিন্তু সাথে প্রিন্টেবল ফাইল দিবে, ইনক্লুড 3D মোকআপ দিবে, লোগো ট্রান্সপারেন্সি দিবে। আর প্রিমিয়াম প্যাকেজ দেখেন সবগুলো চেকমার্ক দেওয়া রয়েছে, মানে এই সব ধরনের সার্ভিস তাকে দেওয়া হবে। আর 3টা কনসেপ্ট দিবে, 3টা লোগোর 3টা ভেরিয়েন্ট করে তার সামনে দিবে, এবং আনলিমিটেড রিভিশন, মানে যতবার বায়ার বলবে পরিবর্তন করে দাও, এটা চেঞ্জ করে দাও, সে করতে বাধ্য থাকবে। তো এই জন্য সে $150 চার্জ করবে। তো এই হচ্ছে বিষয়। তো এর যদি আমি একটু ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেটরটা যদি ওপেন করি, এর 53টা কাজ রানিং রয়েছে, আমি 50টা ধরলাম, ইন্টু এর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ আমি অ্যাভারেজে $100 ধরলাম পার অর্ডারে, $100 ধরলাম। তাহলে এখানে হচ্ছে $5000 কাজ রানিং রয়েছে, $5000 কাজ রানিং রয়েছে। এখন এটার সাথে যদি ইন্টু করে পার ডলারে আমরা এখন পাচ্ছি হচ্ছে $110 করে। দেখেন এখানে 5 লাখ, 5.5 লাখ টাকার কাজ রানিং রয়েছে। এই পজিশনে যাওয়াটা আমার নিজেরও স্বপ্ন, যে সবসময় এরকম কাজ রানিং থাকবে, 1-2 লাখ টাকার কাজ রানিং থাকবে। আমি অনেকে দিয়ে কাজগুলো, এ তো একা করা সম্ভব না। এর হচ্ছে 3 দিনের ভিতরে, দেখেন 3 ডে ডেলিভারি, মানে 3 দিনের ভিতরে এই 53টা কাজ কমপ্লিট করতে হবে। এই 53টা কাজ কমপ্লিট করবে 3 দিনে, ওর আর্নিং হবে এই 3 দিনে $5.5 লাখ টাকা। এটা কোনো রূপকথার গল্প না। আপনারা যদি একটু ইউটিউবে সার্চ দেন ফ্রিল্যান্সিং সম্পর্কে, তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলেই কেমন ইনকাম করা সম্ভব। বাংলাদেশে বসে অনেক মানুষ আছে যারা 8 লাখ 10 লাখ মাসে ইনকাম করে। তো এখন প্রেজেন্টেশনে আসি। তাহলে আমরা একটা ধারণা পেলাম কি আমরা যা শিখছি তা মার্কেট প্লেসে চাহিদা আছে, আমরা তা শিখতে পারি। এখন কিভাবে ক্লায়েন্টদের সাথে ভালোভাবে ইংরেজিতে কমিউনিকেশন করব, এগুলোর উপর বিস্তারিত আমাদের এই ক্লাসে শেখানো হবে। আসলে আমাদের দেশের পড়াশোনার ব্যবস্থা এরকম যে আমরা মাস্টার্স কমপ্লিট করে ফেললেও ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি না। এটা আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ। পাশের দেশ ইন্ডিয়াতেও খুবই ভালো, মানে যারা এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে তাদেরও ইংরেজি বলার ভালো দক্ষতা আছে, কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা খুবই বাজে অবস্থা। তো ইংরেজি নিয়ে চিন্তা নেই, যারা ইংরেজি রিডিং পড়তে পারেন, রিডিং দেখে পড়তে পারেন তাহলেই হবে। মানে একটা ওয়ার্ড, মানে একটা সেন্টেন্স দেখে আপনারা যদি মনে করেন যে এটা গ্রামার ঠিক আছে কি নেই, এতটুকু বোঝার যদি ক্ষমতা থাকে তাহলে আপনাদের দ্বারা সম্ভব। আচ্ছা, এই কাজ শেখার জন্য আপনার প্রয়োজনীয় বা করণীয় প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। এখানে 6 মাস ধৈর্য ধরে রাখা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। 6 মাস ধৈর্য ধরে থাকতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাস একটা মিস দেওয়া মানে আপনি ওই শেখার ধারাবাহিকতা থেকে মানে ছিটকে যাবেন। ক্লাস কোনোভাবে মিস দেওয়া যাবে না। আর যদি কোনো কারণে ক্লাস মিস যায়, আমাদের এই যে রেকর্ড ভিডিও থাকবে, এই রেকর্ড ভিডিও বাসায় দেখে নেবেন, কিন্তু আমি এটা কখনোই সাজেস্ট করি না, কারণ এই 1-1.5 ঘন্টার ভিডিও কোনোভাবেই ধৈর্য ধরে দেখা সম্ভব হয় না। আপনি যতটা এখানে সরাসরি দেখবেন, ভিডিওতে ওরকম মনোযোগ থাকবে না। তো কাজ শেখার জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে হবে। 3 মাসের মধ্যে কম্পিউটার কিনতে হবে। আচ্ছা, এখানে কম্পিউটার আছে কার কার? একটু কম্পিউটার বা ল্যাপটপ একটু হাত উঁচু করবেন। কম্পিউটার আছে, তাহলে নেই 1 2 3 4 5 জন, 6 জনের এখানে কম্পিউটার নেই, তাই তো? 6 জনের এখানে কম্পিউটার নাই। তো কম্পিউটার অবশ্যই কিনতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। মানে আমার মনে করেন মাসখানিক পর থেকেই আপনাদের হোমওয়ার্ক থাকবে, যেগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করা জরুরি হয়ে পড়বে। তো চেষ্টা করেন মাসখানিকের ভিতরে, আমি বলছিলাম যে 3 মাসের ভিতর কিনলেই হচ্ছে, কিন্তু মাসখানিকের ভিতরে কেনার চেষ্টা করবেন, তা না হলে আসলে কাজ শেখাটা কঠিন হয়ে পড়বে। আচ্ছা, কাজ শেখার জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে, এগুলো সবই বলেছি। এবার আমাদের এই কোর্সে যেভাবে ক্লাস নেওয়া হবে, এটা না বলি, সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। আপনারা অলরেডি জানেন যে শনি সোম বুধ এই 3 দিন
বিকাল 3টা থেকে 5টা এই 2 ঘন্টা ক্লাস হবে। তো স্ক্রিন রেকর্ড ভিডিও থাকবে, এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেকর্ড ভিডিও থাকবে, ভয়েস রেকর্ড থাকবে, এগুলো আমি ইউটিউবে পাবলিশ করে দিব। এবং আপনাদের মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হবে এখন, ওখানে গ্রুপে সবাই ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আপনারা বাসায় যারা কোনো কারণে মিস করছেন বা কোনো একটা বিষয়ে আপনাদের কনফিউশন আছে, ওইটা বাসায় ঝালাই নিতে পারবেন। আচ্ছা, এখন আসি আমাদের কোর্সের আউটলাইনটা সম্পর্কে একটু বলতে। এই কথাগুলো অবশ্য সবার সাথে হয়তো আমি ইন্ডিভিজুয়ালভাবে বলছি, পার্সোনালভাবে বলছি, তারপরে একবার বলে দিই, কম্পিউটার একদম বেসিক থেকে শেখানো হবে এখন। বেসিক বলতে একদম কম্পিউটারে মাউসের কোন বাটনে কী কাজ, এই চাকা কমনি ঘুরালে কী হয়, একদম সূক্ষ্মভাবে শেখানো হবে। তো ফাইল ম্যানেজমেন্ট, নোটপ্যাড, ব্রাউজার, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এগুলো সবই শেখানো হবে 3 মাসের ভিতরে। 3 মাসের ভিতরে আমরা ডিজাইন শিখবো বা স্কিল ডেভেলপ করব। আর এই 3 মাসের ভিতরে আমি আশা করি আপনাদের একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো, যাতে করে আপনারা একটা বায়ারের কাজ খুব ভালোভাবে করতে পারবেন। মানে একটা বায়ারকে স্যাটিসফাই করার জন্য যতটুকু ডিজাইন শেখা বা সেলফ ডেভেলপমেন্ট পর্যায়ে আপনারা যেতে পারবেন। মানে তখন আর আপনার কারো সাহায্যের প্রয়োজন হবে না। কোনো একটা বিষয় আপনার জানার প্রয়োজন, আপনি নিজেই ইউটিউব থেকে, গুগল থেকে মানে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। আপনার নিজের প্রবলেম আপনি নিজেই সলিউশন করতে পারবেন। বিষয়টা আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন সবাই? ওকে, এবার বাকি 3 মাস আমি মার্কেট প্লেস, মানে যেখান থেকে আমাদের ইনকাম হবে, এখানে আমি বেশি সময় নিব। কারণ হচ্ছে আমি চাই আপনারা আমার এই কোর্সে চলাকালীন সময়ের ভিতরে আর্নিং পর্যায়ে যেতে পারেন। এতে করে আপনাদের শেখার আগ্রহটা বেশি থাকবে। বিষয়টা হচ্ছে এই যে আমার এই কোর্স চলাকালীন সময়ের ভিতরে যাতে আপনাদের ইনকাম পর্যায়ে নিয়ে যেতে পারি, এটা আমার ইচ্ছা। এখন আপনাদের চেষ্টা অবশ্যই থাকতে হবে। এই হচ্ছে ওভারঅল কথা। এখন আমাদের আজ থেকে ক্লাস শুরু, তো ক্লাস পর্যায়ে চলে যাই। দেখেন মাউস, ইঁদুর, লেজ, এই পাশে একটা বাটন, এই পাশে একটা বাটন, এটা হচ্ছে চাকা। অনেকটার হচ্ছে এই জায়গায় একটা বাটন থাকে, এই বাটন চাপাচাপির দরকার নেই, এগুলো ডিপিআই বাড়ায়। তারপরে অনেক মাউসে এই যে সাইডে বাটন থাকে, এগুলো কাস্টমাইজ করে যারা গেমার, এগুলো গেমিং মাউস, ওইখানে বিভিন্ন সেট করা যায়। তো ওইগুলো আমাদের মাথা ঘামানোর দরকার নেই। সাইড বাটনে যেই মাউসগুলো সাইড বাটন 2টা আছে, সেখানে একটা হচ্ছে ব্যাক হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড হয়। ব্যাক ফরওয়ার্ড বলতে আমি একটু বোঝাই। এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ব্যাক, আর এটা ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে যাওয়া, আর এটা ব্যাকে পিছিয়ে আসা, তাই না? তো এই সাইডের বাটন 2টা আমি একদম মাউস থেকে শুরু করছি। এরপর লেফট বাটন, মাউসের যে লেফট বাটন আছে, আমরা ফোনে যে হচ্ছে কোনো অ্যাপসে ক্লিক করি না, এর জন্য আমরা তো সরাসরি ক্লিক করি। আমাদের কম্পিউটারে ক্লিক করতে হলে লেফট বাটন ক্লিক করতে হবে। মানে এই যে শাহাদাত আঙ্গুলের যে বাম বাটন, এটাতে যেটা ক্লিক করব ওইটাতেই মানে কোনো অ্যাপসে ঢুকতে হলে ওখানে ক্লিক করবেন। আচ্ছা, রাইট বাটন এটা কি? আচ্ছা, আমি একদম সরাসরি দেখাই। ধরেন আমি এই ব্রাউজারে ঢুকবো, এর জন্য আমি কি করব, মাউসের কার্সরটা নিয়ে এসে এর উপরে রাখবো, রেখে কি করব, লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনে ক্লিক করলে এটাই আমরা ওপেন করতে পারবো, তাই না? এটা ওপেন করতে পারবো। আচ্ছা, এখন আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখন রাইট বাটন, এখানে লেফট বাটন, এই ফাঁকা জায়গায় যদি আমরা লেফট বাটন ক্লিক করি কোনো কাজ হবে না। এখানেও একটা ক্লিক করব, কোনো কাজ হবে না, কিন্তু এটা সিলেক্ট হয়েছে, দেখছেন? এই যে এটা ক্লিক করলাম, সিলেক্ট হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। তো এখানে একটা ক্লিক করলে এটা সিলেক্টেড হচ্ছে। এবার আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমি এর ভিতরে যেতে পারবো, এই ফোল্ডারের ভিতরে যা যা আছে আমরা সেটাই যেতে পারবো। তো এই যে আমি ওই ফোল্ডারের ভিতরে গেলাম, আবার এটা মিনিমাইজ করছি। তো এই হচ্ছে বিষয়। এখন দেখেন এই ফাঁকা জায়গায় আমি যদি রাইট বাটন ক্লিক করি অনেকগুলো মেনু বার আসছে, তাই না? আমি এখানেও রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো মেনু বার আসবে। তো রাইট বাটন ক্লিক করেও আমরা ওপেন করতে পারি। ওপেন বিভিন্ন সিস্টেম আছে, এগুলো আমি আস্তে আস্তে সব কিছুই শেখাবো। এই যে কপি, কাট, এগুলো সবই আস্তে আস্তে শিখতে পারবেন। এই বেসিক বিষয়ে অনেকের ধারণা আছে, তো আস্তে আস্তে সবই বুঝতে পারবেন। এরপর চাকা, এই যে একটা চাকা আছে না, স্ক্রল বলে এটা। তো স্ক্রল হুইল। তো আমি এই যে ব্রাউজারে আসলাম, আসার পরে আমার মনে হলো যে নিচের দিকে যাব, তাহলে এই চাকাটা ঘুরাইলে নিচের দিকে আসতে পারবো, উপরের দিকে যেতে পারবো। এই হচ্ছে বিষয়। তো এটার জন্য মাউসের কাজ কি দেখাবো এখন।
সবাই নোটপ্যাড ওপেন করবেন। আচ্ছা, তার আগে কিবোর্ডটা দেখায়নি, 1 মিনিট। এ হচ্ছে কিবোর্ড। কিবোর্ডটা এইগুলো, এটা হচ্ছে ESC, স্ক্যাপ বলে। এটা মানে ব্যাকে যাওয়া, ঠিক আছে? কোনো একটা ফাংশনে চলে গিয়েছে, এটা তেমন একটা ইউজ হয় না, এটা মাথা কামানোর দরকার নেই। এই যেগুলো হচ্ছে ফাংশন কি, এগুলো খুবই কম ব্যবহার হয়, এগুলো নিয়ে একদম মাথা কামানোর দরকার নেই। এগুলো হচ্ছে ফাংশন কি, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন সবই পর্যায়ক্রমে। তো এটা হচ্ছে স্ক্রল লক, এইগুলো নিয়ে একদম মাথা কামানোর দরকার নেই। এখন এখানে আসেন, এখান থেকে এগুলো হচ্ছে নাম্বার কি বা বাটন, আর এখানেও নাম্বার বাটন আছে। নাম্বার বাটন দুই দিকে আছে, এটাও আছে এটাও আছে। এখন এগুলো লক করে ফেলা যায়। এই যে নাম্বার লক, এই বাটনে ক্লিক করলে আর এগুলো কাজ হবে না। এখানে হয়তো এই যে নাম্বার লক নামে একটা অপশন রয়েছে, লাইট রয়েছে, এটা ক্লিক করলে লাইট অন হবে অফ হবে, অন হবে অফ হবে, এরকম। তো অন থাকা মানে এটা কাজ হবে, আবার এটা ক্লিক করলে অফ হয়ে গেলে ওই বাটনগুলো আর কাজ হবে না কিবোর্ডে, ঠিক আছে? এরপর দেখেন নাম্বার বাটন, তাহলে আমরা কয় জায়গায় দেখলাম? 2 জায়গায়, এই জায়গাও কাজ করবে, এই জায়গাও কাজ করবে। এখন আসেন এই যে ট্যাব লেখার ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়, আপনাদের পর্যায়ক্রমে বুঝতে পারবেন। ক্যাপস লক অন করে থাকলে সব এই যে এই অক্ষরগুলো ছোট হাতের হয় বড় হাতের হয়। ক্যাপস লক অন থাকলে এই দেখেন এই আলোটা জ্বলে, ক্যাপস লক অন করলে এই আলোটা জ্বলবে, এই যে ক্যাপস লক হচ্ছে লাইট। তারপর হচ্ছে এই যে স্ক্রল লকে ক্লিক করলে এই আলোটা জ্বলবে। এই হচ্ছে 3টা আলোর হচ্ছে কাজ। আচ্ছা, এরপর এই যে শিফট আর কন্ট্রোল আর অল্টার, এইগুলো খুব বেশি ব্যবহার হবে, এটা মাথায় রাখবেন। শিফট, কন্ট্রোল, অল্টার। ALT মানে আমি যখন অল্টার বলবো আপনাদেরকে, তখন ভেবে নেবেন এইটা অল্টার, আর এটা হচ্ছে কন্ট্রোল। CTRL, এটা হচ্ছে কন্ট্রোল, আর এটা হচ্ছে শিফট। আচ্ছা, কিছু জায়গায় দেখবেন শিফট লেখা নেই, সেক্ষেত্রে এই যে একটা বাড়ি বা হোমের মতো একটা আইকন রয়েছে, শুধু এই আইকন থাকলে বুঝতে পারবেন এটা শিফট বাটন, ঠিক আছে? এই একই জিনিস আবার ডান সাইডেও আছে, এই দেখেন অল্টার, কন্ট্রোল, আর এটা হচ্ছে শিফট। আবার এখানে আছে এন্টার, এই একই এন্টার আবার এখানেও আছে, এখানেও এন্টার আছে, এখানেও এন্টার আছে। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যারো চিহ্ন, আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো। আর এই যে সবচেয়ে বড় যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পেস বাটন। এটা লিখতে লিখতে একটা স্পেস দেওয়ার প্রয়োজন আছে না লেখার মাঝে, ওইটা হচ্ছে স্পেসের কাজ। আর এটা হচ্ছে উইন্ডো বাটন, আমাদের ফাংশন বা এই যে এখানে ক্লিক করাও যা, আবার এই উইন্ডো বাটনে ক্লিক করাও তাই, ঠিক আছে? এখানে ক্লিক করাও যা, আবার এই কিবোর্ড থেকে এই উইন্ডো বাটনে ক্লিক করাও একই কাজ। আচ্ছা, ওভারঅল আমি কিবোর্ড সম্পর্কে আপনাদের বোঝালাম। এখন আমি প্রথমে আপনাদের নোটপ্যাড ওপেন করতে বলবো। সবার কম্পিউটার অন করেন, করে নোটপ্যাডটা অন করেন। পাসওয়ার্ড 6টা 0। ও এটাতে হচ্ছে 2245 না 334 2234। ওকে, সবাই নোটপ্যাড যদি খুঁজে না পান, এখানে ওইটাই 6টা 0। আচ্ছা, এদিকে খেয়াল করেন, নোটপ্যাড খুঁজে না পালে এই দেখেন এখানে সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করে সার্চ দিবেন NOTE নোটপ্যাড। এই দেখেন এখানে সাজেস্ট করছে, এখানে ক্লিক করবেন, নোটপ্যাড ওপেন হয়ে যাবে। তারপর এটা ফুল স্ক্রিন করে নেবেন, এইভাবে ফুল স্ক্রিন করে নেন। এটা কি সবাই পেরেছেন? পারেননি কে কে একটু বলেন তো। আচ্ছা, ওপেন করতে পেরেছেন? নোটপ্যাড লেখেন, NOTE লেখেন, হ্যাঁ এখান থেকে লেখেন। আচ্ছা, লেখা অবস্থা না হবে, ক্লিক করবেন, এবার এন লেখেন, ওই
আচ্ছা, এবার এই নোটপ্যাডের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, মোটামুটি কম্পিউটারের সবগুলো আপনারা অ্যাপস ওপেন করলে এরকম ইন্টারফেস পাবেন। কেমন আমি এটা বলি, এখানে ফাইল লেখা থাকে, এডিট লেখা থাকে, ফরম্যাট ভিউ এই ধরনের কিছু লেখা থাকে, এগুলো বলে মেনু বার। ওকে, আর এখানে যে মিনিমাইজ, মানে এটা মিনিমাইজ করলে আমি আবার ওই অবস্থায় ওপেন করতে পারবো, এটা পুরো কেটে দেওয়া না। আর এটার মানে ছোট বড় করা, এই যে এটা ক্লিক করলে বড় হবে, আবার এটা ক্লিক করলে ছোট হবে। আবার মাউসের কার্সর এখানে নিয়ে গিয়ে আমরা এরকম কাস্টমাইজ করে ছোট বড় করতে পারবো। আর এটার ক্লিক করা মানে কেটে দেওয়া, পুরোপুরি এটা থেকে বেরিয়ে আসা। ঠিক আছে, এই যে কেটে দিলাম, বেরিয়ে গেলাম। তো আবার খেয়াল করেন, তো এখানে আমি চাচ্ছি যে সবাই একটু লিখবেন, সবার নিজেদের নাম হোক যাই হোক কিছু একটা লিখবেন। ওকে, সবাই একটু কষ্ট করে লেখেন। আর যাদের হচ্ছে আমি দেখতে পাচ্ছি দুই একজন আছে যারা একদমই কম্পিউটার সম্পর্কে জানেন না, আচ্ছা সবাই কি পেরেছেন? আচ্ছা হয়েছে? আচ্ছা ব্যাপারটা পেরেছেন, ভালো হয়েছে। শুধু আপনার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনার জন্য ব্যাক একটা করে দেওয়ার জন্য ব্যাক। ওকে, আচ্ছা কিবোর্ডের আরও কয়েকটা বিষয় আমি স্কিপ করে গেছি, একটু খেয়াল করেন। দেখেন কিবোর্ডের ভিতরে এই যে এটার নাম হচ্ছে ব্যাক স্পেস। সবাই একটু খেয়াল করেন, এই ব্যাক স্পেস মানে আপনি ধরেন ভুল করে কিছু একটা লিখে ফেলেছেন, এই এনটা আমার লেখার প্রয়োজন নেই, আমি কাটতে চাচ্ছি, তো এই ব্যাক স্পেসে একটা একটা করে ক্লিক করবেন, একটা একটা করে কাটতে থাকবে। এই যে ব্যাক স্পেস অনেক জায়গায় লেখা থাকে ব্যাক স্পেস, অথবা এরকম একটা আইকন দেওয়া থাকবে, এই যে এটা। আবার ডিলেট দিলে হয় কিনা একটু খেয়াল দেখি তো, না ডিলেট দিলে কাজ হবে না, ব্যাক স্পেসই দেওয়া লাগবে। আচ্ছা, এরপর আপনি চাচ্ছেন এক লাইন থেকে আরেক লাইনে যাবেন, তার জন্য এন্টার প্রেস করতে হবে। এই যে এন্টার, অথবা এই যে ডান সাইডেও লেখা থাকে এন্টার, দুই জায়গায় থাকে। এটা একটু সবাই একটু খেয়াল করেন। আমি জানি এখানে অনেকে একদম মোটামুটি কম্পিউটার সম্পর্কে ভালো বোঝেন, কিন্তু অনেকে আছে একটু কম বোঝে, তো সবাইকে নিয়েই এগোতে হবে আর কি। তো আপনারা কি ব্যাক স্পেস দিয়ে কাটতে পেরেছেন সবাই? সঠিক থাকলেও একবার করে কেটে দেখেন, ঠিক আছে? ওকে, এখন এটা সবাই একটু ফুল স্ক্রিন করে দেখেন তো, ফুল স্ক্রিন আর শর্ট স্ক্রিন করতে পারছেন এটা সবাই? আচ্ছা, এবার মিনিমাইজ করেন, মানে একদম বেসিক বিষয়গুলো দেখাবো, কারণ এইগুলোই সবার দুর্বলতা থাকে যারা শুরু করে, তাই না? আজকের দিনটা কম্প্রোমাইজ করতে হবে, কালকে থেকে আমি এটা ডিসিশন নিব কারা করছে, থাকছে কি না থাকছে। ওকে, এখন খেয়াল করেন, মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ মানে ওই অ্যাপসটা নিচেই থাকবে। দেখেন একটু খেয়াল করেন, সবাই এদিকে তাকান। কোনো অ্যাপস রানিং রয়েছে সেটা কিভাবে বুঝবো আমরা? ওই অ্যাপসের নিচে দেখেন একটা সাদা দাগ থাকছে, তাই না? বুঝতে পারছেন? এই দেখেন, এই অ্যাপসটা অন আছে, তাই এখানে দাগ আছে, এখানে দাগ রয়েছে, তাই না? তো এটার মানে এই অ্যাপসটা রানিং রয়েছে। আমি এটা আবার ক্লিক করলে ওটা ওপেন হবে, আবার মিনিমাইজ করব, হয়ে যাবে। আচ্ছা, আর ক্রসের মানে হচ্ছে কেটে দেওয়া, ওই অ্যাপসটা থেকে বেরিয়ে আসা, ওইটা সম্পূর্ণরূপে কেটে দেওয়া, এই হচ্ছে বিষয়। এখন এটা আপনারা দেখলেন যে এইভাবে লেখা যাচ্ছে। এখন এই ফাইল সেভের বিষয়টা একটু জটিল, যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে একটু কঠিন মনে হতে পারে, আর যারা মোটামুটি পারেন তাদের ক্ষেত্রেও এটা অনেকের কনফিউশন থাকে, আমি ওটা ক্লিয়ার করব। তো এখানে সবাই নাম লিখতে পারেন। আচ্ছা, বড় হাতের লেখা লিখতে হলে কি করতে হবে?
শিফট ধরে যে কোনো অক্ষরে প্রেস করতে হবে। এই যে শিফট প্রেস করে ধরে এম এ প্রেস করলাম, এমটা বড় হাতের হলো, আর নর্মালি লিখলে কি হবে, ছোট হাতের হবে। লিখলাম, হ্যাঁ। আচ্ছা, শিফট প্রেস করে ধরে যদি আপনি একটা অক্ষরের উপর ক্লিক করেন সেটা বড় হাতের হবে, বোঝা গেছে? শিফট প্রেস করে ধরে একটা অক্ষরে ক্লিক করবেন, সেটা বড় হাতের অক্ষর হবে, ক্যাপিটাল লেটার। ওকে, এখন এই লেখাটা আমরা যদি সেভ করতে চাই, টেক্সট ডকুমেন্ট আকারে আমরা যদি সেভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করণীয় থাকবে? ফাইল থেকে সেভ আর সেভ অ্যাজের মধ্যে একটা কনফিউশন সবার থাকে। তো আমি এটাও ক্লিয়ার করব, যারা নতুন বা কম্পিউটার মোটামুটি চালাইছেন তাদের এই বিষয়টা অনেকের কনফিউশন থাকে, আমি এটা ক্লিয়ার করব। তো সেভ মানে এই ফাইলটা আমি সেভ করব। এখন খেয়াল করেন, ফাইল থেকে সেভে যখন আমি ক্লিক করছি, অথবা কন্ট্রোল প্রেস করে এসে প্রেস করলেও একই কাজ হবে। ফাইল থেকে সেভে যাওয়াও যা, কন্ট্রোল প্রেস করে ধরে এসে প্রেস করাও তা। আচ্ছা, একটু খেয়াল করেন, আপাতত কম্পিউটার কেউ চালানোর দরকার নেই। আমার সামনে একটা ইন্টারফেস আসলো, কখন আসলো? যখন সেভে ক্লিক করলাম, ফাইল থেকে সেভে ক্লিক করলাম, তখন একটা আমার সামনে ইন্টারফেস আসলো। ইন্টারফেস বলেন বা হচ্ছে পপ আপ বলেন, যাই বলেন, তো এটা আমার কাছে পারমিশন চাচ্ছে আমি কোথায় ফাইলটা সেভ করতে চাচ্ছি। ঠিক আছে, কোথায় ফাইলটা সেভ করতে চাচ্ছি। তো আমরা কোথায় সেভ করবো? আপাতত ওয়ালপেপারে সেভ করি, মানে আমাদের ওয়ালপেপারের নাম হচ্ছে ডেস্কটপ। এটা মনে রাখবেন, ওয়ালপেপারের নাম হচ্ছে ডেস্কটপ। ওয়ালপেপার বলতে কি বোঝাচ্ছি, যে আমাদের কম্পিউটারে যে সামনে যে ওপেন করলে যে সিনারিটা আসছে না, ওইটা ওয়ালপেপার। তো আমি ডেস্কটপে ক্লিক করা মানে ওয়ালপেপারে সেভ করা। তো এখানে আমি যদি একটা নাম দিই, আপনাদের আজকে ক্লাস 1, তাই না? আমি যদি ক্লাস 1 দিয়ে এই ফাইলটা আমি সেভ করি, এখানে দেখেন সেভ অপশনে ক্লিক করলাম, আমার এই ফাইলটা সেভ হয়ে গেল। আমি যদি এখন এটা কেটেও দিই, এই দেখেন টেক্সট ডকুমেন্ট আকারে ক্লাস 1 নামে একটা ফাইল সেভ হলো। এটা আমি যদি এখন ডাবল ক্লিক করলেই ওই নামটা বা আমি যাই লিখি না কেন সেটাই ওপেন হবে সেই অবস্থাতে। ফাইল সেভ করার বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন? সবাই নিজেদের নাম দিয়ে বা ক্লাস 1 দিয়ে একটা ডকুমেন্ট সেভ করে দেখান, দিয়ে কেটে দিবেন। হয়েছে হয়েছে সব হয়েছে, পিছনে হয়েছে। ওকে, তো ওইটা ফাইল সেভ দেওয়ার পরে ওটা কেটে দিবেন, কেটে দিয়ে আবার ওপেন করে দেখেন পারছেন কিনা। এই যে এভাবে কেটে দেন, কেটে দিয়ে আবার ডাবল ক্লিক করে ওপেন করেন, দেখেন ডেস্কটপে সেভ হয়েছে কিনা। দেখো একটু প্রবলেম হলে ঠিক করে দিই। দীপ ভাই, কারোর প্রবলেম হলে একটু দেখেন। মনির, আচ্ছা, আশা করি সবার ক্লিয়ার এই বিষয়টা, তাই না? এবার আমরা সেভ অ্যাজ দেখবো। হ্যাঁ, এখন দেখলাম সেভ এতক্ষণে, এবার সেভ অ্যাজ দেখবো। এই যে সেভ অ্যাজ
ম্যাক্সিমাম সফটওয়্যারের একই সিস্টেম, আপনারা একবার শিখে যাবেন, সব ফাইল সেভ অ্যাজ করতে পারবেন। এখন আমি এই ফাইলটা আবার ওপেন করলাম ডাবল ক্লিক করে, এবার ফুল স্ক্রিন করলাম, এবার আমি এন্টার প্রেস করে নিচের লাইনে আসলাম, এসে আমি আরও কিছু লিখলাম, আমি অন্য কিছু লিখলাম, আবল তাবল লিখলাম, এবার আবার এন্টার দিলাম। এবার এই ফাইলটা আমি চাচ্ছি সেভ করব, হ্যাঁ এই ফাইলটা আমি চাচ্ছি সেভ করব। আচ্ছা আলামিন ভাই, নাইম, ওই এই ল্যাপটপটা তো সচল আছে তাই না? এটা এটা ভাইয়ের হাতে দেন। তন্ময়, তুমি পাশে দেখো, হ্যাঁ একদম পাশাপাশি যাও, একটু এগিয়ে আসো, একটু এগিয়ে আসো, যা যা বলা হচ্ছে ওইগুলো করো, ট্রাই করো। ওকে, এবার একটু খেয়াল করেন, প্রবলেম হচ্ছে? সবাই একটু খেয়াল করেন ভালোভাবে, আমি আরেকটা লেখা লিখলাম, এবার চাচ্ছি আমি এটা সেভ চেঞ্জ করব। সেভ শিখলাম এতক্ষণে, এবার শিখবো সেভ চেঞ্জ, মানে আমি এটা লিখেছি, আগে তো ছিল আমার নামটা লেখা, এখন আমি চাচ্ছি যে আরও কিছু লিখলাম, এটা সেভ হয়ে থাকবে, আগে যে ফাইলটা ছিল ওটা সেভ হয়ে থাকবে। এই সেক্ষেত্রে কন্ট্রোল এস দিব, ওটা সেভ হয়ে গেছে, সেভ চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল এস, অথবা ফাইল থেকে সেভ দিলেও হয়ে যেত। আবার কেটে দেওয়ার সময় আমার সামনে পারমিশন যেত, যদি আমি উল্টো আরও কিছু লিখি, তাহলে দেখেন আমি যখন কাটতে যাব আমার সামনে একটা অপশন আসছে, এই অপশনটা সবার একটু বিরক্ত লাগে, যারা নতুন, আমি কাটতে যাচ্ছি আবার কি আসছে সামনে। তো দেখেন নোটপ্যাড, এখানে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু সি ইউজার নন ডেস্কটপ ক্লাস 1, তুমি এই ফাইলটা কি সেভ চেঞ্জ করতে চাচ্ছ? তো যদি আপনি সেভ দেন তাহলে যে পরিবর্তনটা করলেন, আগে তো ছিল একটা লেখা, পরবর্তীতে আমার কথা কি ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? খেয়াল করবেন সবাই, কিন্তু এই বিষয়গুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। তো সেভ দেওয়া মানে ওই ফাইলটা পরিবর্তন হওয়া, আর ডোন্ট সেভ মানে আমি কোনো পরিবর্তন করতে চাচ্ছি না, ঠিক আছে? আর ক্যান্সেল মানে কিছুই করব না। আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, দেখেন এই যে আমার নামটা লেখা, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, কেটে দিলাম, আমি আবার ওপেন করলাম, আমি যদি এটা কাটতে যাই এখন নর্মালে কেটে যাবে, কোনো সমস্যা হবে না, কারণ ওটা ওই অবস্থাতে আমি কোনো পরিবর্তন ঘটাইনি। এবার আমি যদি একটু পরিবর্তন ঘটাই, এন্টারতে আমি অন্য কিছু লিখি, আমি আবল তাবল যা কিছু লিখলাম, একটা পরিবর্তন হলো, এখন এই পরিবর্তনটা আমি যদি এখন কাটতে যাই, এটা ক্রস দিতে যাই, সেক্ষেত্রে আমার সামনে পারমিশন চাইবে, বলবে তুমি কি চেঞ্জ করতে চাচ্ছ তোমার ফাইলটা? তো আপনারা দেবেন সেভ, যদি চান সেক্ষেত্রে দেবেন সেভ, আর যদি না চান তাহলে ডোন্ট সেভ। বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? তো আমি চাচ্ছি চেঞ্জ করব, তো এটা আপনি আগেও করতে পারেন, কন্ট্রোল এস দিলেও এটা সেভ চেঞ্জ হয়ে যাবে, এখন আপনি কাটতে গেলে আর পারমিশন চাইবে না, কিন্তু ওইটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেন সেকেন্ড লাইনে ওটা আসছে। তো শুধু শুনলেই হবে না, আপনাদেরও প্র্যাকটিক্যালি করতে হবে, তা না হলে এগুলো সব মাথার উপর দিয়ে চলে যাবে। তো সবাই আগে তো নাম লিখেছেন, সেকেন্ড লাইন এন্টার প্রেস করে একটা সেকেন্ড লাইন নেবেন, ওখানে আবল তাবল লিখবেন, লিখে প্রথমে কন্ট্রোল এস দিয়ে কাটবেন, দেখবেন নর্মালি কেটে গিয়েছে। আর যদি কন্ট্রোল এস না দিয়ে কাটতে চান সেক্ষেত্রে ক্রস দিবেন, একটা পারমিশন চাবে, তখন ইয়েস দিবেন, মানে ইয়েস না সেভ দিবেন। তো এটা সবাই একটু ট্রাই করেন তো। হ্যাঁ হ্যাঁ, সেভ আপনি ম্যানুয়ালভাবেও করতে পারেন, কন্ট্রোল এস প্রেসও করতে পারেন। মুনির ভাই, এই মুনির, দীপ ভাই, এদিকে একটু দেখতে হবে, হ্যাঁ সবাইকে একটু পাশে গিয়ে দেখলে মনে হয় ভালো হয়, যার যার সমস্যা আছে। আর তন্ময়, একদম পাশে গিয়ে বসে বসে দেখো, একদম সাথে থাকো। যারা আসলে কম্পিউটার সম্পর্কে একটু জানেন তাদের মনে হতে পারে কি শেখাচ্ছে, একদম বেসিক। ভাই 2-4 দিন যাক, তারপরে দেখেন আপনাদের কি প্রেশার দিই আমি।
আচ্ছা, আমি আরেকবার বোঝাই, এটা আসলে মাথার উপর দিয়ে যাওয়ার মতোই কথা বলে ফেলেছি। খেয়াল করেন, আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, আমার সেভের এই অবস্থায় ছিল। যারা পারছেন না তাদের একটু দেখায়, এই অবস্থায় আছে। এটা আগে একটা ফাইল সেভ করা রয়েছে, আমি এন্টার প্রেস করে আরও আবল তাবল কিছু একটা লিখলাম, লিখে আমি চাচ্ছি যে এটা সেভ করব। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আচ্ছা, আমি একটু শুনবো আপনার কাছ থেকে, কি করতে পারেন? হ্যাঁ জি, ক্রসে প্রেস করলে সেভ, এই যে সেভ, সেভ দিলে সেভ হবে, এই একটা অপশন। আরেকটা অপশন কি হতে পারে? হ্যাঁ জি জি, এখন বসেন। এখন মানে আমি আপুটা একটা কথা বললো যে ক্রসের সময় সেভ দিতে পেরেছে। তো আপনি একটু বলেন তো, আমি আরেকভাবে কিভাবে সেভ করতে পারি? আপনি, হ্যাঁ আপনি মাথার উপর দিয়ে গিয়েছে। ওকে, আমি ক্লিয়ার করছি। দেখেন, প্রথমত একদম শুরু থেকে দেখাই, একটু সবাই খেয়াল করেন। যারা নতুন আছেন তাদের এটা আসলে বিভ্রান্তিকর লাগারই কথা। ভালো করে খেয়াল করেন, আমি একটা ফাইল ওপেন করলাম, ভালো করে বোঝার চেষ্টা করেন। ফাইল ওপেন করেছি, এটা কিনা আমি পূর্বে এই অবস্থায় সেভ করে রেখেছি। আপনি কি এটা সেভ করেছেন? এভাবে সেভ করেছেন? হ্যাঁ না বলেন, করেছেন? হ্যাঁ, আশা করি সবাই এখানে ফাইল সেভ করেছেন, তাই না? ফাইলটা ওপেন করলে এই অবস্থায় আছে। খেয়াল করেন একটু, আপনি মনে হয় একটু অমনোযোগী হচ্ছেন। বলছি যে এরকমভাবে কি আপনি ফাইল সেভ করে রাখছেন? এরপর এটা কেটে দিয়ে আপনি কি আবার ওপেন করতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা। এরপর এই অবস্থায় আমি চাচ্ছি সেভ চেঞ্জ করব, মানে সেভ চেঞ্জ বলতে এন্টার প্রেস করে আমি আরও কিছু লিখব, এবং এটা আমি চাচ্ছি চেঞ্জ করব। মানে তাহলে কি করতে পারি? কন্ট্রোল এস প্রেস করতে পারি। এই একটা মেথড, ভালো করে খেয়াল করেন। এখনই কম্পিউটার দিকে তাকানোর দরকার নেই, খেয়াল করেন। প্রথমত কন্ট্রোল এস প্রেস করতে পারি, এই একটা সিস্টেম। ফাইল থেকে সেভ দিতে পারি, এই যে এখানে শর্টকাট কি দেওয়া রয়েছে, এই ম্যানুয়ালভাবে ফাইল থেকে সেভ দিতে পারি। তাহলে ফাইল ওই আগের ডকুমেন্টটা যেটা আমি ওপেন করছি ক্লাস 1 নামে, যে এটা, এখানে ওইটা সেভ চেঞ্জ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এই একটা সিস্টেম, আর এই যে ক্রস দেওয়ার সময় এই একটা সিস্টেম। আশা করি সেভ সম্পর্কে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে সবাই একটু এইভাবে সেভ করে দেখান তো। দেখেন, এবার 3 লাইন দেখা যাচ্ছে। সবাই একটু সবার পাশে গিয়ে একটু দেখাই দেন তো। মুনির ভাই, একটু সবাইকে একটু দেখাতে হবে। পারছেন আপনারা? আমার কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা? সব বুঝতে পেরেছেন? কনফিউশন থাকলে সরাসরি বলতে হবে, কোনো বিষয় কি করা যাবে?
আচ্ছা, একটা বিষয় আমি দেখলাম যে একটা কনফিউশন, যে কন্ট্রোল এস প্রেস করলে তো ওই ইটা আসছে না, সেভ করবো কি করবো না, এটা আসবে না, ওটা অটোমেটিক হয়ে যাবে। কন্ট্রোল চেপে ধরে যদি এসে প্রেস করেন, ভালো করে খেয়াল করেন, কন্ট্রোল এস, অনেকে আগে কন্ট্রোল প্রেস করেন তারপরে এস প্রেস করেন, ওরকম করলে হবে না। কন্ট্রোল চেপে ধরে আবার এসে প্রেস করতে হবে, এটা করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আসি হচ্ছে সেভ অ্যাজ। সেভ শিখে গেলাম আমরা সবাই। সেভ সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে বলতে হবে, আমি তাকে একদম আরেকবার শেখাবো, সমস্যা নেই। নাইন, প্রবলেম আছে? ক্লিয়ার? আচ্ছা, সেভ সম্পর্কে আর কোনো কনফিউশন আছে আপনার? আশা করি ক্লিয়ার। এই প্রথম একটু কঠিন মনে হতে পারে, 2-3 দিন যাক, দেখে নেন কম্পিউটার পানি মনে হবে না। এবার খেয়াল করেন, এখানে এটা আমরা সেভ করলাম, সেভ চেঞ্জও শিখলাম, সেভ চেঞ্জও শিখলাম। সেভ করবো কিভাবে? কন্ট্রোল এস দিয়ে। সেভ চেঞ্জ করবো কিভাবে? কন্ট্রোল এস দিয়ে। আমি একটা ডকুমেন্ট লিখলাম, এটা সেভ তো করেছি অলরেডি, তো আমি একটা চেঞ্জ ঘটালাম, পরিবর্তন ঘটালাম, সেটা চেঞ্জ করব কিভাবে? কন্ট্রোল এস প্রেস করলে অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এই দেখেন, এই লাইনটা আমি পরে লিখেছি, কেটে দিলাম, ওপেন করলাম, এই লেখাটা চলে আসছে, চেঞ্জ হয়ে গিয়েছে। বিষয়টা আশা করি ক্লিয়ার। সেভ শিখলাম, সেভ চেঞ্জ ক্লিয়ার। এবার আসি সেভ অ্যাজ। এই যে ফাইল থেকে সেভ অ্যাজ। আচ্ছা, সেভ অ্যাজ, আমি ভালো করে আমার কথা বোঝার চেষ্টা করবেন। সেভ একটা ডকুমেন্ট সেভ করলাম, সেভ চেঞ্জও শিখলাম, এবার সেভ অ্যাজ। আমি চাচ্ছি এই ডকুমেন্ট ক্লাস 1 নামে যে ডকুমেন্টটা সেভ করছি আমি, এটা এরকমই থাকবে। এইরকম আরেকটা ডকুমেন্ট তৈরি করব আমি, যেটা অন্য নামে। আর কম্পিউটারে একই নামে 2টা ফাইল আপনারা কখনো করতে পারবেন না, নাম চেঞ্জ করতে হবে। ক্লাস 1 দিয়েছেন, ক্লাস 2 দিতে হবে, অথবা অন্য কিছু দিতে হবে। তো আমি একটা পরিবর্তন ঘটালাম, অথবা পরিবর্তন বাদেও আমি এখন সেভ অ্যাজ দিব। ফাইল থেকে সেভ অ্যাজ, খেয়াল করেন, ফাইল থেকে সেভ অ্যাজ দিচ্ছি, আবার পারমিশন চাচ্ছে। আমি কোথায় সেভ করব? আমি অবশ্যই ডেস্কটপে একটা ক্লিক করে নিব, যেই অবস্থায় থাকি না কেন এভাবে স্ক্রল করে নেবেন যদি এটা খুঁজে না পান। অথবা যদি চান যে এই পপ আপটা আরও বড় করবেন, সেক্ষেত্রে আচ্ছা, পপ আপটা নড়াবেন কোথা থেকে? ভালো করে খেয়াল করেন, পপ আপ নড়াবেন এই যে উপরে যে কালো অংশটুকু দেখতে পাচ্ছেন, এই দেখেন উপরে যে কালো অংশটুকু, এটা ধরে আপনি যদি মাউসের লেফট বাটন ধরে ক্লিক করে ধরে রেখে, মানে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি এরকম করে সরান, সরবে। এই দেখেন, চেপে ধরে এভাবে সরাচ্ছি, এটা সরছে, ঠিক আছে? করেন তো সবাই একটু, এটা কন্ট্রোল সেভ অ্যাজ দিয়ে এটা চেপে ধরে এভাবে সরান তো দেখি কেমন পারেন। আচ্ছা, এটা ওইটা না গেলে এটা সরান, এই নোটপ্যাড সরান তো এইভাবে চেপে ধরে এইভাবে। আচ্ছা, যার কনফিউশন আছে ভাই আপনারা একটু দেখেন, সবার একটু দেখেন, এদিকে দেখেন সবার। আচ্ছা, এটা সবাই নড়াতে পারছেন? এটা নড়ানো তো কোনো বিষয় না, মাউসের লেফট বাটন ধরে এভাবে নড়াবেন, ইচ্ছা মতো চেপে ধরেই রাখতে হবে, যতক্ষণ চেপে ধরবেন ততক্ষণ কাজ হবে। এই বারটা, উপরের বারটা, এই ফাঁকা অংশটুকু, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার খেয়াল করেন, আমি চাচ্ছি এটা ইচ্ছা মতো বড় ছোট করবো, সেক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, মাউসের কার্সর মানে কি বোঝেন আপনারা? মাউসের কার্সর, এই যে এটা হচ্ছে মাউসের কার্সর, এক এক সময় এক এক রকম দেখা যায়। এখন আমি যে অবস্থায় আছি, এটা মানে এখানে লেখার মুডে আছে, ফাঁকা জায়গায় আসলে দেখেন অন্যরকম হয়ে যাচ্ছে, তাই না? এই যে এটা হচ্ছে মাউসের কার্সর। আমি যখনই বলবো মাউসের কার্সর, তখন ভেবে নেবেন আমি এটা নির্দেশ করছি। ওকে, মাউসের কার্সর যখন এই কর্নার বরাবর নিয়ে যাব, দেখেন অ্যারো চিহ্ন মতো হয়ে যাচ্ছে। অ্যারো চিহ্ন এই কর্নার বরাবর নিয়ে আসলে, যখন এই অ্যারো চিহ্ন হবে, তখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এইভাবে করলে ছোট বড় হবে, এভাবে ছোট বড় হবে, বুঝছেন? সবাই একটু ছোট বড় করে দেখান তো এই নোটপ্যাডের ফাইলটা, পারছেন? এই যে মাউসের কার্সর যখন অ্যারো চিহ্নর মতো হবে, অ্যারো চিহ্ন, এই যে অ্যারো চিহ্ন, দুই পাশে 2টা অ্যারো চিহ্ন হবে, তখন চেপে ধরতে হবে মাউসের লেফট বাটন, এভাবে চেপে ধরে ছোট বড় করতে হবে। আচ্ছা, এটা নিয়ে বুঝতে পারেননি কে কে? ছোট বড় করতে পারছেন না কে কে? আচ্ছা, ছোট বড় করতে সবাই পারছেন আশা করি, হ্যাঁ? না পারলে সরাসরি বলবেন, ঠিক আছে? যে অবস্থায় হোক, একদম লজ্জা পাওয়ার কারণ নেই,
একদম বেসিক থেকে আমি শেখানো শুরু করছি, সেহেতু লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এবার পরবর্তী ধাপটা দেখেন। একটার ভিতরে আরেকটা ঢুকায় ফেলছি, কিন্তু এই সবই দরকার আপনাদের। আমি তো বুঝি যে কার কোথায় নতুন অবস্থায় বাধা সৃষ্টি হয়, সব কনফিউশন আমি ক্লিয়ার করবো, সমস্যা নেই। ফাইল থেকে সেভ অ্যাজ, এই সেভ অ্যাজ আমি এখান থেকে ম্যানুয়ালভাবেও করতে পারি, আবার শর্টকাট কি মানে চাবি, এটা মনে রাখবেন। শর্টকাট কি যেমন কন্ট্রোল শিফট এই দুইটা চেপে ধরে যদি এস প্রেস করি, এটার মানেও যা, আবার ফাইল থেকে এসে সেভ অ্যাজে ক্লিক করাও তা। এই যে এখানে শর্টকাট কি দেখতে পাচ্ছেন, কন্ট্রোল আর শিফট এক হাতে চেপে ধরবেন, ধরে যদি এসে প্রেস করেন, এই ফাঁকা জায়গায় থাকা অবস্থায় কন্ট্রোল শিফট চেপে ধরে যদি এসে প্রেস করেন, তাহলে এই পপ আপটা দেখতে পারবেন, এই উইন্ডোটা দেখতে পাবেন। তো এটার মানে হচ্ছে আমার কাছে পারমিশনস আছে, তুমি কোথায় ফাইলটা সেভ করতে চাচ্ছ। তো আমি ডেস্কটপে সেভ করব, ঠিক আছে। আগে দিছি ক্লাস 1 দিয়ে, আমি ক্লাস 2 দিয়ে এই ফাইলটা এখন সেভ করব। দেখেন ফাইলটা আমি যদি এখন কেটে দিই এখান থেকে, দেখেন ক্লাস 1 ক্লাস 2 নামে আরেকটা ফাইল সেভ হলো, ঠিক আছে। মানে ওই আগের ফাইলটা আগের মতো রেখে আমি যদি আরেকটা পরিবর্তন ঘটাতে চাই, সেক্ষেত্রে সেভ অ্যাজ, ঠিক আছে, সেভ অ্যাজ। তো সবাই একটু সেভ অ্যাজ করে দেখেন তো পারেন কিনা। কন্ট্রোল শিফট এস অথবা ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। সেভ অ্যাজ সবাই কি করতে পেরেছেন? পারেননি? দীপ ভাই একটু দেখা দেন। কন্ট্রোল শিফট এস প্রেস করলেও হবে। আলামিন ভাই পেরেছেন? ওকে। এই সেভ অ্যাজ এর বিষয়গুলো, সেভের বিষয়গুলো ম্যাক্সিমাম সফটওয়্যারের ক্ষেত্রে একই রকম, একটা শিখে গেলে বাদ বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সব কিছুই একই রকম। আচ্ছা, সবাই পেরেছেন? পারেননি কে কে একটু হাত উঁচু করেন তো। পারেননি কে কে? সবাই পেরেছেন, যাক সবাই মেধাবী, একবারে পেরে গিয়েছে। তাহলে আমরা কি শিখলাম? সেভ শিখলাম, সেভ অ্যাজ শিখলাম। ওকে, আচ্ছা আচ্ছা, ফাইল ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা ফোনে রোম যাকে বলি, কম্পিউটারে এটাকে বলা হচ্ছে স্টোরেজ বা মেমোরি। মেমোরি মানে কি, আমরা কি বুঝি? মেমোরি মানে জায়গা, যেখানে আমাদের ডকুমেন্টগুলো রাখতে পারি, ঠিক আছে, ডকুমেন্টগুলো রাখতে পারি। একটু খেয়াল করেন, এই যে এই আইকনটার নাম হচ্ছে ফাইল এক্সপ্লোরার। দেখেন তো খুঁজে পান কিনা সবাই, ফাইল এক্সপ্লোরার পেয়েছেন? এটা হচ্ছে কম্পিউটারের মেমোরির জায়গা। এটা সবার হয়তো হোয়াইট আছে, আমারটা ব্ল্যাক, আমি একটু ডার্ক মুড অন করে রাখছি। তো সবারটা একই রকম, কনফিউশনের কোনো কারণ নেই। এখানে খেয়াল করেন, এই বাম সাইডে এগুলো হচ্ছে বিভিন্ন ফোল্ডার। এর ভিতরে আপনাদের মাথা ঘামানোর বিষয় হচ্ছে ডেস্কটপ, ডাউনলোড আর দিস পিসি। এই দিস পিসিতে ক্লিক করলে আপনার কম্পিউটারের মেমোরি সম্পর্কে আপনি জানতে পারবেন। এই বাম সাইডে দিস পিসিতে সবাই ক্লিক করেন তো দেখি। দিস পিসি, এই যে এই আইকনটা,
আচ্ছা আবার দেখাই ফাইল এক্সপ্লোরার। আচ্ছা নিচে যদি ফাইল এক্সপ্লোরার না থাকে সার্চ দিবেন কম্পিউটারে যে কোনো অ্যাপস, এই সার্চ বারে এসে, এই যে সার্চ বারে এসে সার্চ দিবেন ফাইল এক্সপ্লোরার। এটা ওপেন করলাম, ওপেন করে দিস পিসিতে ক্লিক করলাম। আচ্ছা আমার মনে হয় সবাই অমনোযোগী। আচ্ছা এবার খেয়াল করেন সবাই, দিস পিসিতে ক্লিক করলে এই অপশনগুলো পাবেন। এখানে বিভিন্নভাবে দেখা যায়, এই যে এইভাবে দেখবেন আপনারা, এইভাবে। তো এইগুলো হচ্ছে এক একটা স্লট। এটার নাম হচ্ছে লোকাল ডিস্ক, সি ড্রাইভ বলে এটাকে। আচ্ছা একটু কম্পিউটার সম্পর্কে আপনাদের ধারণা থাকা উচিত। কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম কি কেউ কি বলতে পারবেন? কম্পিউটারের অপারেটিং সিস্টেমের নাম কি? সিপিইউ না, উইন্ডোজ। এটা বুঝতে হবে যে আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ। ওই যে ম্যাকবুক, ওই যে আইফোন বলি না, ওই কোম্পানির, ওদের হচ্ছে অপারেটিং সিস্টেমের নাম কি জানেন? ম্যাক, MAC। আর হচ্ছে আমাদের ফোনের অপারেটিং সিস্টেমের নাম কি? অ্যান্ড্রয়েড। এটা বুঝতে হবে। অপারেটিং সিস্টেম মানে কি? একটা কোম্পানি তাদের সিস্টেম অনুযায়ী তাদের অ্যাপস কীভাবে রাখবে না রাখবে, এই বিষয়গুলো, এই যে এখানে এটা প্রেস করলে হচ্ছে মিনিমাইজ হচ্ছে, এই যে এই বিষয়গুলো, এইগুলো ওরা ডিজাইন করে দিয়েছে। এর নাম হচ্ছে আমাদের ইসের নাম হচ্ছে উইন্ডো, মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ। তো আচ্ছা এটা একটু হালকা করে বললাম। এবার দেখেন লোকাল ডিস্ক, আমাদের যে অপারেটিং সিস্টেমটা এটাই লোকাল ডিস্কে ইনস্টল করা আছে। এই ফাইলের ভিতরে আমরা কোনো কিছু রাখবো না। আমরা এই অপারেটিং সিস্টেম, এই ফাইলের ভিতরে আমাদের কোনো ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ওই ডকুমেন্টের ভিতরে রাখবো না। বাকি যে একটা হোক দুইটা হোক ওই স্লটের ভিতরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো রাখবো। এখন আপাতত এই বিষয়গুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, আমি জাস্ট একবার করে বলছি, কারণ এগুলো একটু অ্যাডভান্স, আপনাদের মাথায় নিতে কষ্ট হবে, কিন্তু যতটুকু সম্ভব একটু ধারণা দিচ্ছি। এবার দেখেন ডেস্কটপ, এই যে প্রথম অপশন ডেস্কটপ, এটার মানে আপনার ওয়ালপেপারে যা আছে, এই ওয়ালপেপারে যা আছে এইগুলো এখানেও দেখা যাচ্ছে। এই যে ক্লাস 1 ক্লাস 2 এখানেও দেখতে পাবেন। এরপর ডাউনলোড, আপনার কোনো ফাইল যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করেন সেটা খুঁজে পেতে হলে এখানে আসবেন। ঠিক আছে, ফাইল এক্সপ্লোরারে ঢোকার পরে এই অপশনে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার ফাইল ম্যানেজমেন্ট আমাদের শিখতে হবে। ফাইল ম্যানেজমেন্ট, আমি চাচ্ছি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার মানে কি বোঝেন আপনারা? হ্যাঁ, ফোল্ডার মানে কি? একটা ধরেন একটা থলে, আমি সহজভাবে বোঝাচ্ছি। এটা একটা থলে, একটা ব্যাগের ভিতরে আমরা কি যে কোনো কিছু রাখতে পারি, তাই না? তো এই থলে আপনারা তৈরি করবেন কিভাবে? রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এই যে ফোল্ডার, একটা ফোল্ডার তৈরি করলাম নিজেদের নামে। সবাই একটা ফোল্ডার ক্রিয়েট করেন তো দেখি। এখানে নাম দিতে পারবেন, দিয়ে এন্টার ক্রিয়েট করলে মানে প্রেস করলে নামে একটা ফোল্ডার তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আমি আবার দেখাচ্ছি, খেয়াল করেন। রাইট বাটন ক্লিক করার পরে নিউ, রাইট বাটন বুঝতে পেরেছেন? মানে মাউসের যে রাইট বাটন আছে ওইটা ফাঁকা জায়গা থেকে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে দেখেন নিউ অপশন পাবেন। নিউতে একটা ক্লিক করবেন, নিউতে ক্লিক করে এই ফোল্ডারে ক্লিক করবেন। এরপর এখানে নাম লিখতে পারবেন। এই অবস্থায় কোথাও ক্লিক না করে আপনি একটা নাম দিতে পারেন, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, এন্টার। তাহলে এই ফোল্ডার ক্রিয়েট হবে, মানে একটা ব্যাগ তৈরি হবে। আচ্ছা সবাই একটা ফোল্ডার তৈরি করে দেখান তো। কারো কি সমস্যা হচ্ছে? কারো কি ফোল্ডার নিতে সমস্যা হয়েছে? আচ্ছা ঠিক আছে, সবাই দেখছি মেধাবী এখানে। এত সহজে যে ফোল্ডার ক্রিয়েট করে ফেলবেন আমি বুঝতে পারিনি। এবার দেখেন এই ফোল্ডারে আমি যদি একটা ক্লিক করি এটা সিলেক্ট হলো,
আচ্ছা, ফোল্ডারটা আমি সরাতে চাইলে এখানে ক্লিক করে ধরে আমি সরাতে পারবো, যেখানে সেখানে নিতে পারবো। এটা নেন তো সবাই, লেফট বাটন ক্লিক করে ধরে সরাতে পারবেন। আচ্ছা, না এত ছোটোখাটো বিষয় নিয়ে আমি এত সময় দিতে পারবো না। আচ্ছা, ফোল্ডার তৈরি করা হয়েছে সবার? নাইম ওখানে হয়েছে? আচ্ছা নাইম, ফোল্ডার ক্রিয়েট হয়ে গেলে বাদ দাও। ওকে, এবার খেয়াল করেন, এখানে যদি আমি একটা ক্লিক করি এটা সিলেক্টেড হলো। এই সিলেক্ট অবস্থায় আমি চাইলে কিবোর্ডের ডিলেট অথবা ব্যাক স্পেস, কিবোর্ডে দেখেন ডিলেট নামে একটা বাটন আছে, ওইটায় ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। ডিলেট করে দেন তো সবাই, কেমন পারেন? পেরেছেন? কিবোর্ড থেকে ডিলিট করতে পেরেছেন? এবার যদি কন্ট্রোল জেড প্রেস করেন আবার ব্যাকে চলে আসবে। এই দেখেন সেই ফাইলটা আবার চলে এসছে। কন্ট্রোল জেড প্রেস করলে, কন্ট্রোল প্রেস করে ধরে জেডে প্রেস করলে ওই ফাইলটা আবার চলে আসবে। ঠিক আছে? কন্ট্রোল জেড প্রেস করলে আসছে না, কন্ট্রোল জেড করে। আচ্ছা দরকার নেই, কন্ট্রোল জেড বাদ, কন্ট্রোল জেড বাদ। আচ্ছা একটু খেয়াল করেন সবাই, আমি আবার রাইট বাটন ক্লিক করে ফাইল নিলাম, আরেকটা নাম দিয়ে নেওয়ার পরে এটা ধরে আমি যদি ব্যাক স্পেসে প্রেস করি ডিলিট হচ্ছে না, ডিলিটেই প্রেস করতে হবে। এবার দেখেন আরেকটা ম্যানুয়ালভাবে দেখাই। এরপর রাইট বাটন ক্লিক করলে এই দেখেন অনেকগুলো অপশন পাবেন, এর ভিতরে ওপেন আছে, মানে ওর ভিতরে ঢুকতে চাইলে ওপেন। এখন দরকার নেই, আমি জাস্ট যেগুলো দেখাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন। এরপর কাট, কাট কপি। আচ্ছা, কাট মানে কি, কপি মানে কি, এটা কি কেউ বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কাট মানে এখানে ওটা থাকবে না, আমি যেখানে ওটা আবার পেস্ট করব সেখানে যাবে। আর কপি মানে এটা তো এখানে থাকবেই, নতুন করে অন্য জায়গায় নেওয়া যাবে, এই হচ্ছে বিষয়। এরপর দেখেন ডিলেট, আবার আছে রিনেম। আপনার নামটা ভুল গেল, আপনি এখান থেকে রিনেম করতে পারবেন, যে কোনো আবার নাম দিতে পারবেন। দেখছেন রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলো আপনারা পাবেন। তো এখান থেকে রিনেম করেন তো সবাই, খেয়াল করেন, রিনেম করেন। রাইট বাটন ক্লিক করে রিনেম, তারপর হচ্ছে ডিলেটে ক্লিক করলে ডিলেট হবে, কপি, কাট। এগুলো তো একদম সহজ বিষয়, তাই না? কিন্তু যারা পারে না তাদের ক্ষেত্রে একটু কঠিন। কঠিন বলতে কঠিন না, এ কোনো কঠিন বিষয় না। এ আজকের ভিতরে আপনাদের বেসিক পুরো ঝালিয়ে ফেল দিবেন। দেখেন এখনো 1 ঘন্টা রয়েছে। আর কম্পিউটার চালাতে ক্ষেত্রে একদম ভয় পাবেন না, যেমনি সেমনি চালাই দেবেন, কোনো ব্যাপার না। যারা একটু নতুন তারা একদম ভয় পাবেন না, যেমনি যা হয় হয়ে যাবে, নষ্ট হলে আমি দেখবানে। চালানোর ক্ষেত্রে কেউ ভয় পাবেন না যে উল্টো পাল্টো ফাংশনে চলে যা, মানে কি বলবেন না বলবেন, কোনো ভয় পাওয়ার দরকার নেই, যেমনি সেমনি চালাই দেন। ক্যাপস লক অন রয়েছে, ক্যাপস লক। এ দেখেন এই বাটনের নাম ক্যাপস লক, এটা প্রেস করা থাকলে সবগুলো বড় হাতের লেখা হয়, আবার এটা প্রেস করে দিলে এই আলোটা অফ হয়ে গেলে মনে করবেন যে সব ছোট হাতেরই হবে। আচ্ছা, আমরা কি শিখলাম? ফাইল সেভ করা শিখলাম, সেভ অ্যাজটা বুঝলাম, যে ফাইল সেভ অ্যাজ মানে কি। আমি আরেকবার রিভাইজ দিয়ে দিই। সেভ অ্যাজ মানে একটা ফাইল আছে, ওই নামে আমি ওই নাম না, ওই ফাইলটার উপরে আরেকটা ফাইল তৈরি করতে পারবো পাশাপাশি। যেমনটা এই যে এখানে ক্লাস 1 দিছি, ক্লাস 2 দিছি, একই ফাইল, নাম চেঞ্জ করে। আর নাম কিন্তু একই নাম 2 জায়গা হবে না, মানে একই জায়গায় 2 নাম দেওয়া যাবে না, নামটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা,
এবার আমরা একটা ফোল্ডারের ভিতর ঢুকতে হলে কি করব, দুইটা ক্লিক করব, একই সাথে 1 সেকেন্ডের ভিতরে লেফট বাটনে দুইবার ক্লিক করব অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন। কি বললাম, ডাবল ক্লিক অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন। আচ্ছা, এই ফাইলের ভিতরে দেখা যাচ্ছে দিস ফোল্ডার ইজ, এর উচ্চারণটা কেউ কি বলতে পারবেন? এমটি, এমটি, তাই না? হ্যাঁ, এমটি। দিস ফোল্ডার ইজ এমটি, মানে এই ফোল্ডারটা খালি। আমি চাইলে এই ফোল্ডারের ভিতরে আপনাদের সেই তৈরি করা এই যে একটা ফাইল এই দুইটা আমরা এখানে নিয়ে আসতে পারি। তো আমরা সেই কপি কাট শিখবো এখন। হ্যাঁ, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি। কপি করা যায় কিভাবে একটু বলেন তো? কপি, হ্যাঁ, এই দুইভাবে। তো আমি রাইট বাটন ক্লিক করে ম্যানুয়ালভাবে, আপনারা আগে আপাতত দেখেন তারপরে কাজ করেন, ঠিক আছে? কপি করলাম, এই ফোল্ডারটা ওপেন করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? এখন কি হলো, এখানেও ফাইলটা আছে +1, এখানেও আছে। কপি মানে কি, এক জায়গা আছে। কপি মানে আমরা তো শুনে আসি পরীক্ষার খাতায় কপি করা, তাই না? ওর খাতারটা দেখে আমি লিখছি, বিষয়টা বোঝেন। ওর খাতায় তো আছেই, আমিও লিখছি। এবার কাট মানে কি, ওর খাতা নিয়ে আমি স্যারের কাছে জমা দিয়ে দিলাম, ওর কাছে আর থাকলো না, বিষয়টা কাট এসে। তো দেখেন কাটটা কিভাবে করি, এটা কন্ট্রোল এক্স দিয়েও কাট করতে পারবো, রাইট বাটন ক্লিক করেও কাট করতে পারবো। করে এখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারবো অথবা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবো। দেখেন এর খাতা কেড়ে নিয়ে আমি স্যারের কাছে জমা দিয়ে দিচ্ছি। বিষয়টা বুঝেছেন? কাট আর কপি বুঝেছেন? ওকে, এটা সবাই করে দেখান তো। ওই ফোল্ডারের ভিতরে এই দেখেন ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন, করে এখানে রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন, কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন। আবার এখানে এসে এই পেস্ট করতে পারেন অথবা কন্ট্রোল ভি দিতে পারেন, কন্ট্রোল চেপে ধরে ভি। আচ্ছা, আমার মনে হয় সবাই বুঝতে পারেনি, আমি আরেকবার দেখাই। এবার দেখেন এখানে দুইটা ফাইল আছে, একটু খেয়াল করেন সবাই। আমি একটা ফোল্ডার তৈরি করলাম, পিছনে সামনে সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, দেখেন এই ফোল্ডারটা সবাই তৈরি করেছেন, দুইটা ফাইল আছে, সেভ দিয়েছেন, সেভ অ্যাজ দিয়ে দুইটা ফোল্ডার তৈরি করেছেন। আশা করি সবাই এটা করেছেন। একটা ফোল্ডার আছে, আমি চাচ্ছি এখান থেকে একটা কপি করে এর ভিতরে নিব, একটা কাট করে এভাবে নিব, তাহলে আমরা কপিও শিখে গেলাম, কাটও শিখে গেলাম, তাই না? তো আমি এটা প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, কন্ট্রোল চেপে ধরে সি, কপি হয়ে গিয়েছে। এরপর এর ভিতরে ডাবল ক্লিক করে এর ভিতরে আসলাম, এই জায়গায় এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি অথবা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। এই দেখেন এটা ভিউ পেস্ট হয়ে গিয়েছে। এবার দেখেন কাট করা দেখায়। এরপর এই যে 2 নম্বর ফাইলটা, এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে কাট, আমি কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স, এবং এখানে এসে রাইট বাটন ক্লিক পেস্ট করতে পারি, রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি অথবা কন্ট্রোল চেপে ধরে ভি দিয়ে প্রেস করলে এটা পেস্ট হয়ে যাবে। এখান থেকে খাতা চুরি করে এখানে নিয়ে আমি স্যারের কাছে জমা দিতেছি। এটা সবাই ক্লিয়ার করেন।
আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন, কপি কাট। এবার আসেন, আমাদের কম্পিউটারের এই ইন্টারফেসটা সম্পর্কে আমার মনে হয় একটু ভালোভাবে বোঝানো উচিত। আচ্ছা দেখেন, এটা হচ্ছে উইন্ডো বা স্টার্ট লেখা রয়েছে, উইন্ডো আইকন, ঠিক আছে। কিবোর্ড থেকে উইন্ডো বাটনও আছে, এটা প্রেস করলেও যায়, এখানে ক্লিক করাও তা। এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে যত সফটওয়্যার ইনস্টল আছে ওইগুলো আপনি এখানে সব দেখতে পাবেন। দেখেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা, এগুলো সব আছে, এগুলো আপনারা দেখতে পাবেন। সবাই একটু দেখেন তো, এই যে এখানে ক্লিক করে অথবা কিবোর্ড থেকে উইন্ডো আইকনে ক্লিক করে। আচ্ছা এবার খেয়াল করেন একটু ভালোভাবে, আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই। এবার দেখেন এটা হচ্ছে সার্চ বার। অনেকের এটা সার্চ বার একটু বড় থাকে, যেমন আমি একটু দেখাই, সার্চ বারটা আমি একটু বড় করে দেখাই, শো সার্চ বক্স, এই দেখেন এরকম থাকে অনেকের, তাই না? আবার আমি চাইলে এটা ছোটো করে দিতে পারি, আইকন আকারে সার্চ বার আইকন, এই যে ছোটো করে দিলাম। এখানে ক্লিক করে আপনি যে কোনো সফটওয়্যার সার্চ দিয়ে খুঁজে বের করতে পারেন। আপনার একটু আগে দেখালাম অনেকের হচ্ছে নোটপ্যাড খুঁজে পাচ্ছিলেন না, তো এখানে সার্চ দিলে পেয়ে যাবেন, NOTE নোটপ্যাড, এ দেখেন চলে আসছে, এন লিখলেই ওইটা সাজেস্ট করবে উপরে। তো আমি অন্য একটা সফটওয়্যার যেমন হচ্ছে ক্যালেন্ডার যদি আমি অন করতে চাই, CA, এই যে ক্যামেরা, ক্যামেরা যদি ক্লিক করি এই যে এখানে চলে এসছে CA দিছি, এখানে CA দিছি, ক্যামেরা চলে এসছে, এখানে ক্লিক করলে ক্যামেরা অন হয়ে যাবে। তো বিষয়টা এমন, এখানে আপনার যে কোনো অ্যাপস আপনি এখানে খুঁজে বের করতে পারবেন। এবার এই যে অ্যাপসগুলো এখানে স্টেবল করে আসে, তাই না? এইগুলোকে কি বলে বলেন তো? টাস্ক বার, এটাকে বলা হচ্ছে টাস্ক বার। টাস্ক বারে আপনি যে কোনো সফটওয়্যার যেগুলো আপনি সবসময় ব্যবহার করেন, এগুলো বারবার সার্চ দিয়ে তো বের করা সম্ভব না, তাই না? এটা আপনি এখানে স্টেবল করবেন কিভাবে দেখেন, আমি আনপিন করে দিয়ে বোঝাচ্ছি। নোটপ্যাডটা আমার এখানে নাই, আনপিন করে দিলাম, এখানে দেখেন আমার নোটপ্যাড নাই, তাই না? কি হচ্ছে ওখানে? নাই, কি হচ্ছে? ওকে, এখানে আমি নোটপ্যাডটা এখানে নাই, আমি আনতে চাচ্ছি, কি করব সেক্ষেত্রে? এই সার্চ বারে গিয়ে এন সাব দিছি, দেখেন নোটপ্যাড সাজেস্ট করছে, আমি এখানে ক্লিক করলাম, অথবা আপনারা ক্লিক করে নিয়ে আসবেন, এটা আসলো। দেখেন এই যে এর আইকনটা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ আইকন এখানে দেখতে পাচ্ছেন। এবার আপনি চাচ্ছেন যে এটা এখানে স্টেবল করে দেবো, আমি কেটে দিলেও যেন এখানেই থাকে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার, এখানে ক্লিক করে দিলাম, এটা আমি যদি এখন কেটেও দিই এখানেই থেকে যাবে এখানে। এবার এটা আমি যদি ডানে বাঁয়ে সরাতে চাই তাও সরাতে পারবো, আমি যেখানে ইচ্ছা সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারি। এই জিনিসটা সবাই একটু করেন তো। প্রথমে নোটপ্যাডটা রাইট বাটন ক্লিক করে আনপিন করবেন, আবার সার্চ দিয়ে এনে নোটপ্যাডটা ওখানে আনবেন, এনে এটা রাইট বাটন ক্লিক করবেন, এই যে অ্যাপ আইকনের উপর রাইট বাটন ক্লিক করবেন, অ্যাপ আইকনের উপর রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার, যাদের ল্যাপটপ আছে তারা হচ্ছে কিবোর্ড আর মাউস কিনবেন, কিবোর্ড আর মাউস কিনবেন যাদের ল্যাপটপ আছে। আচ্ছা আশা করি সবাই পেরেছেন। এবার খেয়াল করেন, দীপ ভাই একটু খেয়াল করতে হবে, একটু দাঁড়াতে হবে। ওকে,
আচ্ছা, আমরা এটা দেখলাম, টাস্ক বার সম্পর্কে দেখলাম। এবার আপনাদের যাদের কম্পিউটার আছে, কম্পিউটার সম্পর্কে তো একটু ধারণা থাকা উচিত, তাই না? দেখেন, কম্পিউটারের কনফিগারেশন সম্পর্কে, মানে কম্পিউটারের র্যাম, রোম বা প্রসেসর সম্পর্কে যদি জানতে চান, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবেন। এই ফাঁকা টাস্ক বারে রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলো দেখতে পাবেন। এর ভিতরে দেখেন টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজার আসলে এটা আমি ফুল স্ক্রিন করলাম, এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করলাম। অ্যাভোরা রিমোট, এটা আমার হাই মেমোরি খাচ্ছে, এটা আমি অফ করে দিই। ওকে, এখানে খেয়াল করেন এই সফটওয়্যারগুলো আমার প্রসেসিং হচ্ছে। এখানে দেখেন পারফরমেন্স, এখানে ক্লিক করলে আমার সিপিইউ দেখতে পারবো। মানে আমাদের সিপিইউ মানে কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর নাম হচ্ছে কি প্রসেসর। প্রসেসর আমার রাইজন 5 5600G। এরপরে মেমোরি আমার 16 GB। তারপর হচ্ছে ডিস্ক, ডিস্ক হচ্ছে এখানে লেখা আছে 447 GB। এরপর এটা হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাই 6। এরপর দেখেন জিপিইউ, জিপিইউ মানে গ্রাফিক্স কার্ড। আচ্ছা, এরপর আমরা যদি একদম ইন ডিটেলসে মাদার বোর্ড কোন ব্র্যান্ডের, তারপর হচ্ছে প্রসেসর কত কি, এই সম্পর্কে ইন ডিটেলসে জানতে হলে আপনারা চলে যাবেন এই সার্চ বার থেকে সিস্টেম ইনফরমেশন। এই যে SY লিখলেই দেখেন সিস্টেম ইনফরমেশন আমাকে সাজেস্ট করছে, এখানে ক্লিক করলাম। এবার দেখেন আপনার কম্পিউটারে ইন ডিটেলস আপনি দেখতে পারবেন। সবাই একটু দেখেন তো সিস্টেম ইনফরমেশন, এই সার্চ বারে গিয়ে সার্চ দেন, SY লিখবেন, দেখেন সিস্টেম ইনফরমেশন সাজেস্ট করছে। এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে সব কিছু দেখতে পাবেন। এখানে খেয়াল করেন, আমি আপনাদেরকে একটু বোঝাই, মানে এইসব বিষয় আপনাদের বোঝা উচিত। কম্পিউটার চালাচ্ছেন, কি চালাচ্ছেন কিছুই জানেন না, হইলো জানতে হবে, বুঝতে হবে। এখানে খেয়াল করেন আমার OS অপারেটিং সিস্টেম বলছিলাম না, OS মানে অপারেটিং সিস্টেম নেম, মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো। এরপর ভার্সন, এই অপারেটিং সিস্টেমের ভার্সন মডেল। তারপর হচ্ছে এইগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো না। এরপর দেখেন সিস্টেম ম্যানুফ্যাকচার, মানে আমার এই মাদারবোর্ড ব্র্যান্ডের নাম হচ্ছে আসুস। এরপর হচ্ছে প্রসেসর AMD রাইজেন 5। আচ্ছা, প্রসেসর কয় কোম্পানির হয় কোন তো বাংলাদেশে, বাংলাদেশ বলছি কি, ওয়ার্ল্ডে 2টা কোম্পানি আছে। একটা হচ্ছে AMD রাইজেন বলে, আরেকটা হচ্ছে ইন্টেল, এই 2টা কোম্পানি। তো আমারটা হচ্ছে AMD কোম্পানি। এরপর দেখেন আমার যে মাদারবোর্ডটা আছে না, ওইটার হচ্ছে মডেল হচ্ছে এটা, বেস বোর্ড প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে মেমোরি টেমোরি সব এখানে ইন ডিটেলসে দেওয়া আছে। এই যে র্যাম হচ্ছে এত জিবি, মেমোরি। যাই হোক, যদি আপনার কম্পিউটারে কখনো কেউ ইনফরমেশন জানতে চায় বা আপনার নিজের কিউরিসিটি থেকে আপনার মনে হয় আপনার সিস্টেম ইনফরমেশন জানা জরুরি, তখন এখান থেকে সার্চ দেবেন সিস্টেম ইনফরমেশন। আর তাছাড়া প্রসেসর সম্পর্কে জানতে হলে এই যে টাস্ক ম্যানেজার যাবেন, এখান থেকে পারফরমেন্সে এই যে সিপিইউ, মেমোরি সব এখান থেকে দেখতে পাবেন। ওকে, বেসিক বিষয়গুলো আগে ঝালানো উচিত। এখন আসি কম্পিউটারে একটু জটিল বিষয়। আচ্ছা বলেন তো, কম্পিউটারকে কি যন্ত্র বলা হয়? গণনাকারী যন্ত্র। কি এ কি শুধু গণনাই করে? অবশ্যই গণনা করেই সিস্টেমগুলো করে থাকে। এদের মানে কম্পিউটারের অক্ষর হচ্ছে 1 আর 0, একে বলা হচ্ছে বায়োনারি কোড, বায়োনিক কোড। এটা কম্পিউটারের ভাষা হচ্ছে 1 আর 0-র ভিতরে সীমাবদ্ধ। আচ্ছা, আপনারা দেখেছেন না ওই যে আমরা যে MB বলি, GB বলি, এগুলো কি বলে বলেন তো? আচ্ছা, আমি একটু সার্চ করে দেখাই আপনাদের। বায়োনিক কোড, দেখেন কম্পিউটারের ভাষা 1 আর 0। এই দেখেন এখানে এই ধরনের জিনিস হ্যাকাররা দেখেন না বানায়, এই যে এই ধরনের হ্যাকার যখন হচ্ছে স্ক্রিন দেখা যায়, 1 আর 0 হচ্ছে কম্পিউটারের ভাষা। আপনি একটা ছবি তুলেছেন, ওর ভিতরে 1 আর 0ই আছে। আপনি এই যে ফোনে কথা বলেন, ভয়েসটা যাচ্ছে আসছে, এই 1 আর 0ই হচ্ছে আসা যাওয়া করে। তো এই যে ইন্টারনেটের মাধ্যমে ওয়্যারলেসভাবে বা ওয়্যারডভাবে আমরা এই যে ওয়াইফাই চালাই, এটা কিন্তু ওয়্যারের মাধ্যমেই হচ্ছে সারা দেশে ট্রান্সফার হয়। তো তারের মাধ্যমে 1 আর 0 ট্রান্সফার হয়। কম্পিউটারের সিস্টেমটা এটা। আমি আসলে এই ছোটোখাটো বিষয়গুলো একটু বলা উচিত, আমার মনে হয় বেসিক বিষয় একটু বলা উচিত। তো এখানে খেয়াল করেন, এখানে
8 বিটে 1 বাইট, এই যে একটা ক্যালকুলেশন সিস্টেম আছে না, ওইটা একটু বোঝাতে চাচ্ছি, কারণ আমাদের ফাইল সাইজ মাইজ নিয়ে একটু বোঝার বিষয় আছে। একটা ফাইল সাইজ সম্পর্কে একটা ধারণা সবার থাকা উচিত। বায়োনিক কোড দেখলাম, আচ্ছা ট্রান্সলেট বায়োনিক কোড, ক্যালকুলেশন, আমাদের তথ্য প্রযুক্তি বই বা কম্পিউটার শিক্ষা বইতে একটা জিনিস থাকতো, হচ্ছে 8 বিটে 1 বাইট। আচ্ছা আপনাদের কি বিরক্ত লাগছে? হ্যাঁ, 8 বিটে 1 বাইট। এবার 1024 মেবি 1024 বাইটে, হ্যাঁ 1000, হ্যাঁ মেগাবাইট না, কিলোবাইট। প্রথমে বাইট থেকে হয় কিলোবাইট। কে মানে কি? আমরা তো বুঝি হাজার, তাই না? কে মানে হাজার বুঝি না। তো প্রথমে বোঝার চেষ্টা করেন, 8টা বিট, 8টা বিটে হয় 1 বাইট, 1 বাইট। এবার এই দেখেন, আমরা যে ফাইলটা ক্লাস 1 নামে সেভ করছিলাম, এটা ফাইল সাইজ কত, মাউসের কার্সরটা যদি এখানে রাখি তাহলে দেখা যাবে এটা 53 বাইট। এই যে সাইজ লেখা রয়েছে 53 বাইটস, তাই না? এটা হচ্ছে বাইট তৈরি হয়, এক বাইট তৈরি হয় কত বিটে? 8 বিটে এক বাইট তৈরি হয়। এবার 1024 বাইটে 1 কিলোবাইট। এবার 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। তারপর 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, যেটাকে সংক্ষেপে বলা হয় জিবি। আবার মেগাবাইটের সংক্ষিপ্ত রূপ কি? এমবি। এরপর 1024 জিবিতে 1 টেরাবাইট। তারপরে হিসেব আর করার দরকার নেই, আমাদের অত হিসেব দরকার নেই। এখন আমরা এই যে একটা ছবি তুলি ফোনে, 5 এমবি 7 এমবি হয়ে যায়, তাহলে ওর ভিতরে কতগুলো বিট আছে তাহলে বুঝার চেষ্টা করেন। আচ্ছা, কম্পিউটারে যে ছবিগুলো বা ইগুলো ওপেন হয়, কম্পিউটারে হোক ফোন হোক, ওর ভিতরে বিভিন্ন পিক্সেল থাকে। পিক্সেল মানে কি? একটা বক্স, 4 কোণা বক্স। আমি একটা ইমেজ যদি আমি অন করে দেখাই আপনাদের, এটা অনেকটা স্বচ্ছই লাগছে, ইমেজটার কোয়ালিটি ভালো, তাই একটু পিক্সেলেটেড ইমেজ আমি একটা ওপেন করি। আচ্ছা এটা ওপেন করি, এখানে এটা ওপেন করলে বোঝাতে পারবো না, আমি রিয়েল একটা ছবি বোঝালে ভালো হতো। কি ওপেন করে দেখাবো? আচ্ছা এই খাবারটা আমরা একটু ওপেন করে দেখি। জুম করলে এখানে বোঝা যাচ্ছে না, একটা ছোট ছোট পিক্সেল থাকে। হ্যাঁ, যত জুম করা হয় ছোট ছোট পিক্সেল হয়ে যায়। পিক্সেল মানে আচ্ছা, পিক্সেল মানে ছোট একটা বক্স, যেটা একটা কলমের ফোঁটা যতটুকু দিতে হবে, মানে যতটুকু জায়গা দখল করে, ওইটাকে বলা হয় পিক্সেল। মানে ওর থেকে ছোটও হয়, কিন্তু ওটা হয় বক্সের আকারে, 4 কোণা। আলামিন ভাই বিরক্ত লাগছে? আচ্ছা একটু মনোযোগী হন। আচ্ছা আমি আজকে একদম বেসিক বিষয় বোঝাচ্ছি, আপনার তো কম্পিউটার আছে, এগুলো আসলে আপনার ভালো লাগার কথা না। 2-1 দিন যাক, তারপর প্রেশার আসবে আপনাদের উপর। আচ্ছা এটা বোঝালাম। এবার আমি আমার ইসে যাই, ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা কতটুকু জানলাম, যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের ভিতরে একটা কিছু কপি করে নিয়ে আসা যাবে, কাট করে নিয়ে আসা যাবে, এটা দেখলাম। তারপর ওই ফাইলটা আমরা কিভাবে একটা স্লটে নিয়ে যাব, এটা একটু দেখাই। এই ফাইল এক্সপ্লোরার অন করলাম, করার পরে এখানে দিস পিসিতে গেলাম। আমরা এই যে ডেস্কটপে যে ফাইলগুলো রাখি, এগুলো কোথায় থাকে বলেন তো? সি ড্রাইভ স্লটে। সি ড্রাইভ স্লটে থাকে এইগুলো। তো আমাদের সি ড্রাইভ স্লটে বেশি কিছু রাখা যাবে না, কারণ আমরা কোনো কারণে যদি উইন্ডোজ ক্র্যাশ করে, উইন্ডোজ অনেক সময় ক্র্যাশ করলে এই ফাইলগুলো, আমার গুরুত্বপূর্ণ ফাইলগুলো ভ্যানিশ হয়ে যেতে পারে। তো এই জন্য গুরুত্বপূর্ণ ফাইলগুলো আমরা একটা স্লটে রাখবো। এই যে স্লট বলতে আমি এইগুলো বোঝাচ্ছি, সি ড্রাইভ, ই ড্রাইভ, এগুলো অনেকের একটা থাকে, 2টা থাকে, তো এইগুলোই রাখতে হবে। ইন ডিটেলসে আমি ভবিষ্যতে মানে পরবর্তী ক্লাসগুলোতে বোঝাবো আপনাদের, আজকে হালকার পরে বোঝানোর চেষ্টা করছি। এরপর আমরা নোটপ্যাড দেখলাম। এবার আর আজকে আমাদের আছে
20 মিনিট মতো আছে ক্লাস টাইম, তাই না? আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকুক। এবার আপনাদের সাথে কিছু কথা বলি। এখানে যারা আসেন, যেহেতু আমার আগে 2টা ব্যাচে কোনো মেয়ে ছিল না, এখানে আমার একটা মানে উপরে থাকছে যে মেয়েদের একটা প্রাইভেসি প্রয়োজন। প্রাইভেসি বলতে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ হবে, আমি কোনোভাবে যেন শুনতে না পারি একজন ছেলে আর একজন মেয়ের ইনবক্সে মেসেজ দিয়েছে। আমি এখন একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি করব। এগুলো সরাসরি বলা উচিত এসব কথাগুলো। আমি মেসেঞ্জারে একটা গ্রুপ ক্রিয়েট করি। নাইম, এখানে আসো তো। গ্রুপ তৈরি করে কিভাবে? ধরো এদের সাথে চ্যাট গ্রুপ, তাই না? আচ্ছা, এখানে সবার ফেসবুক আইডি আছে। আমি মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে হবে। মেসেঞ্জার গ্রুপে আমাদের যত ইনফরমেশন ওইগুলো ওখানেই দিব। ক্লাসের লিঙ্ক বলেন বা হচ্ছে কবে ক্লাস হবে কি না হবে, মেসেঞ্জার গ্রুপে এটা দিতে চাচ্ছি। আচ্ছা, একজনের ফেসবুক আইডির নাম বলেন তো। অভিজিৎ দাস, তাই না? OVI AVI, তাই না? AVI, হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আপনাকে নিয়ে আর ওই যে বন্ধু রাজু, তোকে নিয়ে একটা গ্রুপ হয়েছে। গ্রুপের নামটা দিয়ে হচ্ছে ব্যাচ 3, তাই না? আচ্ছা, আমি একটু অনুমতি নিয়ে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ করবো না হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো? হোয়াটসঅ্যাপ, তাই না? আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, গ্রুপ কীভাবে কার্ডটা ছয় করবো? একটা নাম্বার বলেন তো, হোয়াটসঅ্যাপ নাম্বার। 01626056969। হ্যাঁ, আরেকজনের নাম্বার বলেন তো। না না, একজন বললে হচ্ছে। আপনাদের গ্রুপটা ক্রিয়েট করি, তারপর আমি সবার লিঙ্ক পাঠিয়ে দিব। আরেকজন বলেন, ছেলেদেরটা বলেন। 01868642966 না 6 ওকে। এখানকার লিঙ্ক হবে আচ্ছা, এবার আমার নাম্বারে সবাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি নোটপ্যাডে দিচ্ছি। 01308901563 01308901563 আমার নাম্বারে সবাই মেসেজ দেন। আমি সবাইকে গ্রুপে অ্যাড করে নিচ্ছি। আপনি আবার মেসেজ দেন। মেসেজ না দিলে আমি কিভাবে দিব? আচ্ছা, আমি লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে ক্লিক করলে গ্রুপে জয়েন হয়ে যাবেন। এই নাম্বারে সবাই একটু মেসেজ দেন। গ্রুপে না অ্যাড থাকলে আপনাদের আপডেট কিভাবে জানাবো? একটা গ্রুপ থাকা প্রয়োজন। হ্যাঁ, এই যে এই নাম্বারে মেসেজ দিলে হচ্ছে হোয়াটসঅ্যাপে।
আচ্ছা, আমাদের আচ্ছা, আজকের ক্লাস এখানে মানে এই রেকর্ড ক্লাস